তুই আমাদের মান সম্মান আর রাখলি না। ভেবেছিলাম আমি হয়তো ভুল করেছি, কিন্তু তাই বলে সাবধান, আমার পরিবারের আশেপাশে দেখলে তোর খবর আছে কিন্তু। আর টাকার লোভ সামলাতে না পেরে আমার বোনকে বিয়ে করতে চেয়েছিলি, লোভী কোথাকার। নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বউয়ের ডেলিভারি হবে এবং এই বাচ্চার বাবাও নাকি আমি হব, এই কথা শুনে আমার তো 12টা বেজে গেছে। কবুল বলার পূর্ব মুহূর্তেই একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, ঝুমি আন্টির ব্যথা উঠেছে, ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে। আর আমি দোয়া করি আন্টির যেন একটা মেয়ে বাচ্চা হয়, ঠিক আমার মতোই। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেছে। আমি জানতাম মেয়েটা 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাহিরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো জামাইয়ের কপাল, ভালো যে বউয়ের সাথে একটা সন্তানও পেয়ে যাবে। বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল, তাহলে হয়তো বুঝবেন। আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, লাদেন, তোর সাথে কিছু কথা ছিল। জি বাবা, বলেন কি বলবেন। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি বলেন। আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনে আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা, আমি কিছু জানি না এসব, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। জি বাবা বলেন। তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লক্ষ টাকা দিবে, এই জন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করিনি। বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হয় এখানে একটা প্যাচ তো আছে। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছা মতন মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম, কিন্তু আমার মনের সন্দেহ দূর করার জন্য বললাম, বাবা, আপনি এটা জানেন না যৌতুক নেওয়া এবং দেওয়া খুব বড় অপরাধ? তোর আমাকে বুঝতে হবে না, আমি সবকিছুই বুঝি। এটা যৌতুক নেওয়া বলে না, এটা হলো সুযোগের সদ্ব্যবহার। বুঝলাম না বাবা, আপনি কি বলতে চান? বিয়েটা হলে তুই যে মেয়েকে বিয়ে করবি, সে মেয়ে 9 মাসে প্রেগনেন্ট। আর মেয়েটা কার সাথে যে এমন করেছে কিছুই বলে না, এজন্য মেয়ের বাবা চাই ওকে বিয়ে দিতে। বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বললাম, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে। তুই বললেই হবে? এত কিছু আমি শুনতে চাই না, আমি যা বললাম তাই হবে। এই কথা বলে বাবা খাবার রেখে চলে গেলেন। আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, আমি কি করব বল? তোর বাবা যে কেমন এটা তো জানিস। আমি তোরে এইটাই বলবো যে তুই পালিয়ে চলে যা, এই বিয়ে তোর করতে হবে না। আমি খাবার রেখে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আপুকে কল দিলাম। আপু আমার বড় না, কিন্তু ও আমার সমবয়সী, বলতে পারেন আমরা যমজ ভাই বোন। আর ও 1 মিনিটের বড়, এর জন্য আমি আপু বলি। আর আপু মেসে থাকে, পড়াশোনা করে। আপু ফোন রিসিভ করে বলল, লাদেন বল। আপু, আমি কিন্তু পালিয়ে চলে যাব ভাবছি। কি বলিস? মাই তো এখনো পিছিয়ে মেয়ে, আর একটু বড় হোক। মাহিকে নিয়ে পালিয়ে যাব বলছি আমি। তাহলে? একা একা পালিয়ে চলে যাব। বাবা একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর বাবাকে নাকি আবার কয়েক লক্ষ টাকাও দিবে। টাকার জন্য বাবা আমাকে কুরবানি দিয়ে দিতে চাইছে। কি বলিস? এসব বাবা তো আমাকে কিছু বলেনি। থাক বোন, তোর জানতে হবো না। তোরা তো দূরে গিয়ে সুখেই আসত, যত কষ্ট আমাদের। ফোন রাখ। আরে লাদেন, শোন শোন।
আমি আপুর কথা শুনলাম না, ফোন কেটে দিলাম। ভাইয়া ভিতরে আসবো? সামনে তাকিয়ে দেখি মাহি। মাহি হলো আমার চাচাতো বোন। মাহির নামে আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে। আমার চাচাতো বোন মাহির বান্ধবী। নাম দুটাই কিন্তু একজন, চাচাতো বোন আরেকজন গার্লফ্রেন্ড। এই পার্থক্যই আর কি। মাহি আমার পাশে বসে বলল, ভাইয়া বড় আব্বু এসব কি বলে? আমি তো সব কিছু শুনলাম। যদি আমার বান্ধবী এসব শুনতে পারে না, ও কিন্তু আত্মহত্যা করবে। ওকে তো তুই চিনিস। আমি কি করব তুই বল মাহি? তবে আমি পালিয়ে যাব। আমি এই বিয়ে টিয়ে করতে পারবো না। একটা ভালো মেয়ে হলে মানা যেত, কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ে, এমনও হতে পারে বিয়ের আসরে মেয়ের ডেলিভারি হয়ে যাবে। কবুল বলবি আর বাবা ডাক শুনবি, তাই তো? দেখ, মেজাজ গরম করিস না, এমনিতে কিন্তু মন খারাপ। ভাইয়া রাফি কল দিয়েছে, দেখ। আমি ফোন রিসিভ করে বললাম, রাফি বল কি হয়েছে। মামা, একটা মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই আয় তো। এই রাতের বেলায় তুই কোন মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছস? আরে আয় না তুই, মেয়েটাকে আজকে পটাবো, বারান্দায় দাঁড়িয়ে আছি। তুই গিয়ে কথা বল। তোরে ছাড়া আমি কোনো কাজ করছি বল? বিপদে আছি, ফোন রাখ তুই। ফোন কেটে দিতেই মাহি বলল, তাহলে এখন কি করবি? যা তো, বিরক্ত করিস না আমাকে। আমি কি বলে দেব যে তোর বিয়ে হয়ে যাচ্ছে? পরে দেখ তোর কি অবস্থা করে মাহি। তোর পায়ে পড়ি বোন, এটা করিস না। আমি দেখি কি করা যায়। মাহি চলে যাওয়ার পর চিন্তা করছি এখন আমি কি করব। ধুর, যা করার সকালেই করব। এখন একটু ঘুমাই, আর ভালো লাগছে না। কোনো কিছু চিন্তা না করেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। মনে মনে বললাম, আমি পালিয়ে যাব, এই কথা আবার বাবাকে কে বলল? এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে? এসব জ্বালা আমার আর ভালো লাগে না। বাবা যা বলবে আমার কি তাই করতে হবে? আমার নিজের কি কোনো মতামত নেই? আম্মু খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল, আগে শুনতাম দেয়ালের নাকি কান আছে, আর এখন সত্যি তাই হলো। তোর বাবা আমাদের কথা কিভাবে শুনলো এইটাই বুঝলাম না। থাক, আপনারে আর কিছু বলতে হবে না আম্মাজান। আপনাকে আমি ভালো করেই চিনি। সব কিছু বলে এখন ভালো সাজা হচ্ছে না? বিশ্বাস কর বাবা। যাও তো আম্মু, আমার ভালো লাগছে না। বাবা কেন বুঝবে না? খালি টাকা দিয়ে কি সব কিছু হয়? আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। আমি একটাও শব্দ করব না। শুধু মাহিকে আমি কি জবাব দিব তা নিয়েই চিন্তা করছি। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ রুম থেকে চলে গেল। আম্মু যেতেই মাহি কল দিল। ওর নিজের ফোন নাই, এটা ওর আম্মুর ফোন। যদি ওর কল না ধরি তাহলে ও খুব কান্না করে। কি যে করব আমি? আম্মু, আম্মু। আম্মু আমার ডাক শুনে এসে বলল, বল। ফোনটা একটু রিসিভ করে বসো এখানে। আম্মু আমার কথা মতন ফোন রিসিভ করলো। মাহি উপাস থেকে বলল, আমার জান এখন কি করে? তোমার জান এখন তার মায়ের সঙ্গে বসে আছে, আর যা কিছু বলছো সব আমার আম্মু শুনছে। সরি, তুমি আমাকে আগে বলবা না? ফোন রাখলাম, ভাই পরে কথা হবে। আরে মাহি শোনো। যাক বাবা, মাহিও কল কেটে দিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, পিচ্চি একটা মেয়ে যদি এসব শুনে তো কি করবে? কি আর করবে, আত্মহত্যা করবে। আমি থাকবো থানায় আর তোমরা বাসায়, এই পর্যন্তই। বাবা এখন আমি কি করব বল? আর কিছু করতে হবে না, যা ভালো মনে হয় তাই করো। তোমরা তো আবার সবকিছু ভালোই করতে পারো। আচ্ছা, আমি তোর বাবাকে বলে দেখি কি করে। এই বলে আম্মু চলে গেল। কিন্তু আমি জানি কোনো রকম কিছু পরিবর্তন আম্মু করতে পারবে না, এবং তাই হলো। কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে তুলে নিয়ে গেল। আর বিয়েটা তো আপনারা জানেনই কবুল বলার আগেই কি হলো। যাক, এখন বর্তমানে আসা যাক। মেয়ের ডেলিভারি হবে শুনে বাবা বলল, সব কিছু তো শেষ, এখন কবুল বলার বাকি। মেয়েকে 3 বার কবুল বলতে বলেন, যাতে বিয়েটা হয়ে যায়। তারপর মেয়ের বাবা বলল, হাসপাতালে বিয়ে হবে ওদের, চলেন। কিন্তু কে জানি এসে বলল, আর হাসপাতালে যেতে হবে না, মেয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে, আর মেয়ের বাবাকে যেতে বলছে। আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল,
ভেতরে চলো, তোর ছেলে হয়েছে, মানে আমার নাতি। আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি। মনে মনে বললাম সবকিছু আরেক বেড়া করছে, আর এখন ফ্রিতে বাপ হতে হবে আমার। বাহ বাঙালি বাহ। আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, মেয়ে কালো হলেও আমি মেনে নিতাম, যদি পঙ্গুও হতো তাও আমি মেনে নিতাম, কিন্তু একটা ছেলের মা এখন আমি ওকে কি করে মেনে নেব? এর থেকে আপনারাই সবাই আমায় মেরে ফেলেন, আমি এটা মেনে নেব না। আমি এই কথা বলতেই একটা মহিলা এসে আমার হাত ধরে বলল, আমার সাথে চলো, আমার মেয়ে তোমাকে কিছু বলতে চায়। মহিলাটা আমার হাত ধরে আমার ভেতরে নিয়ে গেল। ভেতরে যেতে দেখি কয়েকজন মহিলা, আর মাঝখানে একটা মেয়ে, ওর কোলে আবার একটা বাচ্চা। তার মানে এইটাই কি সেই মেয়ে? মানতে হবে মেয়েটা সুন্দর আছে, চোখই রাখা যায় না মেয়েটার উপর, এতটা সুন্দর। মেয়েটা নিজের মাকে রেখে সবাইকে যেতে বলল। সবাই যাওয়ার পর মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি ধীরে বললাম, বুঝলাম না। জানেন তো, বাবার খুব আদরের মেয়ে আমি। আমি আমার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এসব করেছি। আর ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওর পরিবার না করেছে, যার কারণেই আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। আমার জন্য আপনি অযথা কেন কষ্ট পাবেন? এই জন্যই আমি ওদের বলেছি বাচ্চা সহ আমিই মারা যাব। এই কথা শুনেই সবাই আসছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। যাক, তাহলে বাচ্চা গেল। কি ভয়টাই না আমি পেয়েছিলাম, বিয়ে করার আগেই বাচ্চার বাপ হয়ে যাব। এটা কি সোজা কথা, কি সাংঘাতিক কথা না? আমি এবার একটু হাফ ছেড়ে নিচে বসে বললাম, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আপু, বলার বাহিরে। জানেন, আমার একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, মাত্র ক্লাস 10-এ পড়ে। ও যদি জানতে পারে যে আমার বিয়ে হয়ে গেছে, সরাসরি আত্মহত্যা করতো, জানেন আপু। এত পিচ্চি মেয়ের সাথে প্রেম করা ভালো না। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম, বাবু আমাকে আব্বু বলো তো, আর একটু হলে তো সত্যি তোমার আব্বুই হয়ে যেতাম। মেয়েটা হাসি দিয়ে বলল, সত্যি আব্বু হবেন নাকি? মেয়েটার কোলে বাচ্চা দিয়ে বললাম, মাফ করেন আমাকে। ইস বাবা, কি বড় বিপদ থেকে বাঁচলাম, না হলে আজকে সর্বনাশা হয়েই যেত। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম জানেন? এই কবুল বলার আগে একটা মেয়ে এসে বলেছিল সুমি আপুর ডেলিভারি হবে। ও, তাহলে তো জেনেই গেলেন। আচ্ছা থাকেন, আমার বিয়েটা দেখে যান। বিয়ে হলে আর কি হবে, যা করার তো আগেই করে ফেলেছেন, এখন তার কিছু বাকি নেই। আমার কথা শুনে সুমি বলল, আপনি মিয়া বাজে কথা বলেন, যান বাহিরে। হ, উচিত কথা বললেই দোষ না? আমি আর কিছু বললাম না, বাইরে চলে গেলাম। আর কিছুক্ষণের ভিতর জানাজানি হলো মেয়েকে নাকি আরেকজন এসে বিয়ে করবে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, আমার বাবার থেকেও আরও বেশি ডেঞ্জারাস আমার হবু শ্বশুর। আমি যখন চলে যাব তখন আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, এদিকে আসো। মনে মনে বললাম, হয়তো আমার কাছে মাফ চাইবে, এর জন্যই আমাকে ডাকছে। এখন আর মাফ চেয়ে কি করবে? আমি তো কিছুই মনে করিনি, শুধু একটু ভয় পেয়েছি। আমি হবু শ্বশুরের সামনে গিয়ে বললাম, থাক আঙ্কেল, আর মাফ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আর এসব হয়েই থাকে মাঝে মাঝে। আমার হবু শ্বশুর হাসি দিয়ে বলল, তোমার বাবার মতো আমিও এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আমি তোমাকে একবার জামাই বলেছি মানে তুমি আমার মেয়ের জামাই। আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে না তো কি হয়েছে, আমার আরেক মেয়ে আছে না। আমার বাবা তো হবু শ্বশুরের কথা শুনে লাফ দিয়ে আমার সামনে এসে বলল, এই না হলে আমার বেয়াই, আমি জানতাম আমার বেয়াই কিছু একটা করবে। এখন মেয়ে কোথায় আছে, ডাক দেন, দুই বোনের বিয়ে একসাথেই হয়ে যাক। বাবার কথা শুনে আমি পুরোই বোকা হয়ে গেলাম। এক সমস্যা দূর হতে না হতেই আরেক সমস্যা এসে হাজির। আমার হবু শ্বশুর বলল, আমার মেয়ে লন্ডনে থাকে, ওখানে পড়াশোনা করে, ওদের বিয়ে হবে ভিডিও কলে, আমি সবকিছু রেডি করছি। এই কথা বলে হবু শ্বশুর ভেতরে চলে গেল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা এসব আপনি কি করছেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে? বাবা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, আমার থেকে বেশি বুঝিস। মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে, এখন চিন্তা কর ও কতটা শিক্ষিত হবে।
আর সারা জীবন তোর কোন কাজ করতে হবে না। আমার বৌমা লন্ডন থেকে এসে নিশ্চয় বড় কোনো চাকরি করবে। যা, এখন তুই গিয়ে তোর জায়গায় বস, আর বাসায় যেতে হবে না। মনের ভিতরে আলাদা একটা রাগ হলো। এখন যে আমি কি করব এটাই বুঝতে পারছি না। মনে করেছিলাম আমি হয়তো বেঁচে যাব, কিন্তু উল্টো মনে হচ্ছে বিপদ আমার দিকে এগিয়ে আসছে। কি যে কপাল নিয়ে আমি এই দুনিয়াতে আসলাম। আমি চুপচাপ আনমনে বসে এসব চিন্তা করছি। কিছুক্ষণ পরে একটা মাইক্রো এসে রাস্তার পাশে থামলো, আর গাড়ির ভেতর থেকে বরযাত্রী বের হয়ে আসলো। তার মানে এটা কি সুমিয়াপুর হাজবেন্ড? হালার পুত, দেখতে তো একটুও সুন্দর না, কালো বেডা, আর বউটা একদম ঝাঁকানাকা। বর এসে আমার পাশে বসেই বলল, তার মানে আপনি সুমিকে বিয়ে করতে এসেছেন? আমি একটু রাগ দেখিয়ে বললাম, ধুর মিয়া, আপনি আর কোনো কথাই বলেন না। আপনার জন্য আজকে আমার সবকিছুই শেষ। বুঝলাম না ভাই। একটা বিষয়ের সমাধান হয়েছে যে আপনি সুমিকে বিয়ে করবেন, কিন্তু আপনার শ্বশুর নাকি এক কথার মানুষ। তিনি একবার আমাকে জামাই বলেছে, আর আমি জামাই হয়ে গেলাম। এখন তো তিনি আমাকে যেতেই দিবেন না। কি এক ঝালায় পড়লাম রে ভাই আমি। এখন আবার কি হয়েছে? কি হয় নাই তাই বল। এখন আবার ছোট মেয়ের সাথে আমার নাকি বিয়ে দিবে। কি করব ভাই বল। আমার একটা গার্লফ্রেন্ড আছে, সব কিছু শেষ হয়ে যাবে রে। ভালোই তো বিপদ পড়েছে, এখন ঠেলা বুঝো। হঠাৎ করে আমার শ্বশুর ভিতর থেকে বের হয়ে বলল, সবকিছু রেডি আছে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। আগে সুমিয়াপুর বিয়ে শেষ হলো, আর যখন আমাকে বলা হলো কবুল বলতে, তখন আমি বাবাকে বললাম, বাবা আরেকবার বিষয়টা একটু চিন্তা করে দেখো না। জীবন মরণের প্রশ্ন আমার। আমার কথা শুনে বাবা কোনোই দাম দিল না, উল্টো আমার হবু শ্বশুরকে বলল, আমি আমার বৌমাকে একটু দেখি। আমার হবু শ্বশুর ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছে, আর বাবা পাশ থেকে বলছে, মাশাল্লাহ, আমার বৌমা তো ভালোই সুন্দর আছে। এখন ভালোই ভালোই বিয়েটা শেষ করে ফেলি। আমার হবু শ্বশুর ফোনটা আমার হাতে দিয়ে বলল, আমার মেয়ে এখন কবুল বলবে। দেখো, ও তোমার মতন ভয় পায় না, আর বিয়ে করতে কিসের এত ভয় আমি বুঝি না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে পুরোই অবাক হয়ে গেলাম। সুমি আপু তো যথেষ্ট সুন্দর ছিল, আর এই মেয়ের দিকে চোখ তুলে তাকানোই যাচ্ছে না। দুধের মতন সুন্দর দুই বোন, আর এদের একবার দেখলে পছন্দ যে কারোরই হবে। যে কোনো মানুষই ওদের দেখলে পছন্দ করে ফেলবে। কাজী যখন মেয়েকে কবুল বলতে বলল, মেয়েটা চুপচাপ কবুল বলে দিল। তবে ও আড়ালে যে চোখের পানি মুছলো, এটা আমার নজর এলালো না। হয়তো ওকে এই বিয়ে জোর করেই করানো হয়েছে। এবার আমার কবুল বলার পালা। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, জানি না আমি সব কিছু শেষ করছি নাকি শুরু করছি। আমি তো এই বিয়ে করতে চাইনি, কিন্তু এর পরেও বাবা আমাকে জোর করে সব কিছু করাচ্ছে। আগে শুনতাম বাবা মা আমাদের জন্য যা করেন তা আমাদের ভালোর জন্যই নাকি করেন, আর আজকে আমি সব কিছুই হারিয়ে ফেলেছি। একবারও চিন্তা করলাম না আমার পিচ্চি গার্লফ্রেন্ডের কি হবে। ওর তো কোনো দোষ নেই, ওকে জোর করে আমি রাজি করিয়েছি। আর আজকে যদি এসব শুনতে পায় তাহলে কি করবে? এমনিতেই মাহি এত কিছু বুঝে না। এসব চিন্তা করতে করতে চোখের কোণে হালকা জল এসে গেল। কাজী সাহেব আমাকে আবার বলল, বাবা একটু তাড়াতাড়ি কবুল বল, আমাকে আরেকটা বিয়েতে যেতে হবে। আমি ফোনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম আর বললাম, মাঝে মাঝে নিজের কিছু ইচ্ছা থাকে, কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে সব কিছু কুরবান করে দিই। এটাই হয়তো আমাদের ভালোবাসা। শেষ পর্যন্ত আমি কবুল বলেই দিলাম। কবুল বলতেই আমার বউ ফোনটা কেটে দিল। আমি চুপচাপ বসে আছি। বিয়ে করেছি ঠিকই, কিন্তু এখন আর আমার সাথে আমার বউ নেই। আমার শ্বশুর এসে আমার পাশে বসে বলল, বাবা দেখো, আমার মেয়ে এতটাও খারাপ না, ও কয়েকদিন পর দেশে আসবে, তখন তুমি তাকে দেখে বুঝতে পারবে যে ও কেমন মেয়ে। আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। আরে না না বাবা, কি যে বলেন, ভুল আপনার হবে কেন? ভুল তো করেছি আমি। আচ্ছা বাবা, ভালো থাকবেন, এখন আমাকে যেতে হবে। আমি এবার বাবাকে বললাম, তো চলেন এখন যাওয়া যাক। বাবা আমাকে ইশারা করে বলল, তুই যা, আমি আসছি। আমি নেমে একটু সামনে যেতেই সুমিয়াপুর হাজবেন্ড আমাকে ডাক দিল। আমি ওদের সামনে গিয়ে বললাম, জি বলেন। সুমিয়াপু আমার দিকে তাকিয়ে বলল,
নিজের বিপদ নিজেই ডেকে আনলে। আমি ভাবছিলাম তোমাকে বাঁচিয়ে দেব, কিন্তু পারলাম না। আমাকে মাফ করে দাও। তবে একটা কথা, আমাকে দেখে তোমার যতটা ভালো মনে হয়েছে তার চেয়েও ভয়ানক কিন্তু আমার বোন। ও আমার ছোট বোন হয়। ওকে আমি ভালো করেই চিনি। প্রচুর রাগী একটা মেয়ে। ওর মতামতের বিরুদ্ধে কিছু হলে ও খুব রেগে যায়, আর আজকে তাই হয়েছে। তবে আর যাই কিছু করো না কেন, সবসময় ওর থেকে সাবধান থাকবে, ঠিক আছে? ধন্যবাদ আপু বলার জন্য। আমি একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে গেলাম। একটা চায়ের দোকানে বসে রাফিকে কল দিলাম। রাফি ফোন রিসিভ করে বলল, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি, তুই দোকানে বস, আসছি। কিছুক্ষণ পর রাফি চলে আসলো। রাফি আমার অবস্থা দেখে বলল, তোর শরীরে বিয়ের সাজ কেন? নাকি ইচ্ছে করেই এসব পড়লি? আমার সবকিছু শেষ হয়ে গেছে রাফি। বুঝলাম না তুই কি বলতে চাস। আমি এক এক করে রাফিকে সব বললাম। সব শুনে রাফি বলল, মাহি কি এসব জানে? না, এখনো জানে না। ভাবছি জানলে কি করবে। থাক, ওকে জানতে হবে না, পরে এক সময় জানালে হবে। আর তোর বউকে তো দেখি নাই। দেখ, মজা করিস না। এসব মজা আমার কিন্তু ভালো লাগে না। আমি আছি আমার চিন্তায়। এখন আমি কি করব? আমি কি বলবো, তুই কি করবি? আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। আমি কিছু বলবো, যাব, তখনই দেখি ফোনটা বাজতে লাগলো। মাহি কল দিছে। আমি যেটা আন্দাজ করলাম সেটাই হয়েছে। রাফির দিকে ইশারা করে বললাম, এখন আমি কি বলবো? রাফি বলল, আগে ফোন রিসিভ করে কথা বল। আর ও তো কিছু জানে না, এজন্য এত সন্দেহ করবে না তোরে। আমি রাফির কথা মতন ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই মাহি বলল, বেবি, আমার না কি বলো? আজকে এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। আমাকে বললে না তো? তোমাকে বললে কি তুমি যেতে দিতে? আমাকে বলো নাই, তাহলে এখন বলছো কেন? আর আমি তোমাকে যেই বিষয়ে না করি সেটাই বারবার করো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় হয়েছিল। এখন বড় হচ্ছ না, দিন দিন সবকিছু আমাকে ছাড়াই করতে পারবে। আমার কথা শুনে মাহি কান্না করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আর তোমাকে না বলে কিচ্ছু করবো না। মাইর দিব কিন্তু মাহি। আমি তোমাকে বলছি কান্না করতে। তুমি বকা দিচ্ছ কেন তাহলে? রাফি আমাকে ইশারা করে বলল, ফালতু কথা পরে বল। তুই আজকে যা করলি, ও এসব শুনতে পারলে কি হবে জানিস তো? আমি এবার শান্ত সুরে বললাম, মাহি, আজকে স্কুলে যাও নাই? না, আজকে বলছি না বিয়েতে গিয়েছিলাম। ও আচ্ছা। চলো না, আমরা বিয়ে করে ফেলি। গোপনে বিয়ে করব, কেউ জানতেই পারবে না। এর জন্য আমি তোমাকে বিয়েতে যেতে না করি। এখন তো বুঝেছো? ওই শোনো না, আম্মুকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে পুকুর পাড়ে আসছি। তুমি ফুচকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। এখন আসবা? এখনই আসবে। আমি ফোন কেটে দিয়ে বললাম, দেখলি রাফি, এখন কি বিপদে পড়লাম। এখন তো আর বাসায় যেতে পারবো না। রাফি শার্ট খুলে দিয়ে বলল, এটা পরে যা, আর তোর পাঞ্জাবি আমাকে দিয়ে যা। তুইও আয়। তোর প্রেম দেখলে আমার গা জ্বলে ভাই, তুই যা। এর জন্যই তো তোরে বলি, তুই একটা মেয়ে পটিয়ে নে। দেখি, পেয়েছি একজনকে। হঠাৎ করে মনের কথা বলে দেবো, দেখি কি হয়। আচ্ছা, তুই এখন একটু বস, আমি আসছি। এ কথা বলে আমি একটা ফুচকার দোকানে চলে গেলাম। কিছু ফুচকা নিয়ে পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি মাহি আনমনে বসে সামনে তাকিয়ে আছে। আমি দূর থেকে ডাক দিলাম, মাহি, মাহি। মাহি আমাকে দেখে উঠে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বাবুটা দিন দিন এত কিউট হয়ে যাচ্ছে কেন? বলেছে তোমাকে। আমি কিউট হচ্ছি না তো, বরং তুমি হচ্ছ। এখন তাড়াতাড়ি ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে এসে। দেখলে দেখবে, তাতে আমার কি? মাহিকে জোর করে ছাড়িয়ে বললাম, নাও তোমার ফুচকা। মাহি ফুচকা নিয়ে বলল, তোমার পাজামা দেখে মনে হচ্ছে এটা বিয়ের পাজামা। আরে এটা একটা স্টাইল, তুমি বুঝবে না। এর জন্যই তো বলি আমাকে না বলে কিছু করতে। সরি বলছি তো আমি, পরের বার আর হবে না, বিশ্বাস করো। আচ্ছা হয়েছে ম্যাডাম। আম্মু আমাকে বেশিক্ষণ না দেখলে বকা দেবে। আমি মাহির মুখের দিকে তাকিয়ে বললাম, আমি জানি সব। আর আমি জানতাম এখানে এসে আমি 10 মিনিট দাঁড়াতে পারবো না। আমাকে বিয়ে করে নাও,
পরে তো সারা জীবন আমাকে দেখতে পারবে। আর একটু বড় হও, পরে দেখা যাবে, বুঝলে? আই লাভ ইউ বাবুটা। তাহলে আজকে চাই কেমন? হুম, ভালো থেকো। দেখতে দেখতে মাহি চলে গেল। আমি সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। মনে মনে বললাম, এটা আমি একটা কাজ করলাম। আজকে ও এত কিছু বুঝে না বলে ওর সাথে আমি মিথ্যে কথা বলেছি। যেদিন মাহি জানতে পারবে সেদিন কি হবে? দোকানের সামনে যেতেই রাফি বলল, বাবা 10 মিনিট হলো না গেলি আর এর ভিতরে প্রেম শেষ? তুই তো জানিস ওর আম্মু ওকে বাসা থেকে বের হতে দেয় না। আচ্ছা চল আমাদের বাসায়। না, আজকে আর যাব না। এখন আমাকে এক জায়গায় যেতে হবে, পরে তোরে বলবো নে। তাহলে এখন আমি গেলাম, কেমন? আচ্ছা। আমি আচ্ছা বলে বাসার দিকে যেতে লাগলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে আপু এসে দরজা খুলে দিল। আপুর দিকে তাকিয়ে বললাম, তুই আবার কখন এলি? কিছুক্ষণ আগে এলাম। আমি তো এসেছিলাম বাবাকে সবকিছু বলতে, কিন্তু এসে শুনি বাবা নাকি সবকিছু করে ফেলছে। আমি হাসি দিয়ে বললাম, আমাকে যদি বাবা নিজের সন্তান মনে করতো তাহলে আর এমন করতো না। একবার বিয়ে ভেঙে গেছে, কিন্তু আমাকে ধরে ছোট মেয়ের সাথে বিয়ে করিয়ে দিল। এটা কি কোনো কথা তুই বল? আমার কথা শুনে আপু কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ভেতরে ঢুকে বললাম, এমন একদিন আসবে আপু, আমাকেও হারিয়ে ফেলবি, পাবি না। সবাই মিলে আমার সাথে যা শুরু করেছে একদিন হারিয়েই যাব। বাবা, এভাবে বলতে নেই। তোর বাবা তোর জন্য ভালো কিছুই চায়। থাক থাক আম্মাজান, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। সব কিছু করে এখন ভালো সাজা হচ্ছে। আমি চুপচাপ আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে বসে চিন্তা করছি, বিয়ে তো ঠিকই করেছি, কিন্তু বউয়ের সাথে যে কথা বলবো সেই ফোন নাম্বারই তো আমার কাছে নেই। এর নাম কি বিয়ে? ফোন রেখে ঘুমিয়ে গেলাম। সারাদিন রুমের ভিতরেই পার করে দিলাম। আপু ডেকে গিয়েছিল খেতে, কিন্তু আমি না করে দিয়েছি, খাবো না। রাতে আপু আসছিল, কিন্তু আমার এক কথাই, আমি খাবো না। বাবা যেহেতু সব কিছু করতে পারলো, তাহলে বাবাই বলুক খেতে। আম্মুও ডেকে গিয়েছে, কিন্তু আমি বলেছি যাব না, মানে যাব না। হয় রুমে পড়ে মরবো, না হলে আমাকে এসব বিষয় থেকে মুক্তি দেবে। রাতে কারো কথা না শুনেই ঘুমিয়ে গেলাম। সকালে কেমন যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেই ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম, আর দরজা খুলে বের হয়ে দেখি আমার বউ আমার বাসায় দাঁড়ানো, আর তার সাথে একজন উকিলও এসেছে। কিন্তু ও ছিল লন্ডনে। সকাল সকাল ও এখানে কিভাবে এলো? হয়তোবা রাতেই এখানে এসেছে। বাবার দিকে তাকিয়ে দেখি বাবা এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। যার সাথে আমার বিয়ে হয়েছিল, মানে আমার বউ, সে আমার সামনে এসে বলল, তুই কি সেই ছেলে? আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি বুঝলাম না। আর শ্বশুর আব্বা বলল আপনি কয়েকদিন পরে আসবেন। রাখ তোর শ্বশুর আব্বা। তোর কি মনে হয় আমি এত সহজে তোরে বিয়ে করে নেব? এতটাই বোকা আমি? শুধু বাবার মুখের দিকে তাকিয়ে কবুল বলেছি। আজকে শুধু দেশে এসেছি তোর জন্য। তুই আমাকে একবারও বলিস নাই আমি এই বিয়েতে রাজি কিনা। এত বড় কলিজা হলো কি করে তোর? আমাকে না বলে আমাকে বিয়ে করিস? এখন ওকে নিয়ে আয়, আমি ডিভোর্স দেব। আমি চোখ বড় বড় করে বললাম, কি ডিভোর্স? আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আমার নাম জানিস? না। আমার সম্পর্কে কিছু জানিস? না, আমি কিচ্ছু জানি না। ফালতু, আমি কার সাথে কথা বলে সময় নষ্ট করছি? আমি এত দূর থেকে এখানে আসলাম শুধু তোর জন্য। জানি 6 মাস আগে ডিভোর্স হয় না, তারপরও আমি তোর সাইন নিয়ে রাখবো, যাতে 6 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। যেন তুই এসে বলতে না পারিস আমি তো সাইন করি নাই। আচমকা বাইরে থেকে আমার শ্বশুর আব্বা ভেতরে এসে বলল, মারে, আমি তোর ভালোর জন্য সব কিছু করলাম, এখন তুই আর ও এসব উল্টাপাল্টা কাজ করিস না। মেয়েটা ওর বাবাকে এসে বলল, আমি তোমার কথা মেনে কবুল বলেছি, এখন কবুল বলা শেষ। আমি আমার কাজ করব, আমাকে তুমি বাধা দিও না। কিছুক্ষণ পর আমাকে আবার বের হয়ে যেতে হবে। একটা কাগজ বের করে উকিল আমার সামনে দাঁড়িয়ে বলল, এইখানে একটা সাইন করেন। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, আপনি তো এটাই চাইতেন যে আপনার ছেলের জীবন নষ্ট হয়ে যাক। আজকে তাই হচ্ছে বাবা, আপনার কথাই ঠিক হইল। বাবা আমার কথা শুনে এগিয়ে এসে বলল, মারে। মেয়েটা বাবাকে বলল, আঙ্কেল আমি ভালো আছি, ভালো থাকতে দেন।
আমি চাই না আপনার সাথে আমি কোনো ধরনের বেয়াদবি করি। আর আমি এই বিয়েতে রাজি ছিলাম না, এজন্য ওকে আমি ডিভোর্স দেব। যদিও 6 মাস পরে ডিভোর্স হয়, এরপরেও আমি সব কিছু রেডি করে রাখছি। এই ছেলে, সাইন কর, আমাকে আবার লন্ডন ফিরে যেতে হবে। আমি বাবার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সাইন করে দিলাম। সাইন করতেই মেয়েটা বলল, শালা, তোরে মন চাইছে মেরে ফেলি। আমার স্বামী হবার যোগ্যতা আছে রে তোর? রাবিশ কোথাকার। মেয়েটা ওর বাবার হাত ধরে বাইরে চলে গেল, আর যাওয়ার আগেই বলে গেল, সাবধান, আমার পরিবারের আশেপাশে দেখলে তোর খবর আছে কিন্তু। আর টাকার লোভ সামলাতে না পেরে আমার বোনকে বিয়ে করতে চেয়েছিলি, লোভী কোথাকার। মেয়েটার কথা শুনে কেউ কোনো কথাও বলল না। ও যা বলছে সবই সত্যি কথা, মিথ্যাও তো আর কিছু বলেনি। দেখতে দেখতে ওরা দরজা দিয়ে বের হয়ে চলে গেল। হঠাৎ আমার নজর গেল দরজার কাছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দরজার কাছে দাঁড়িয়ে মাহি কান্না করছে। তার মানে এতক্ষণ এখানে যা কিছু হয়েছে সব কিছু মাহি শুনে নিয়েছে। আমি মাহির দিকে তাকিয়ে আছি, আর মাহি এটা খেয়াল করলো। আমাকে দেখেই ও চোখের পানি মুছে সামনের দিকে হাঁটতে লাগলো। যে জিনিসটা আমি সবসময় ভয় পেতাম, আজকে সেই জিনিসটাই হলো। আমি কখনো চাই নাই মাহি এসব জেনে যাক, কিন্তু মাহি আজকে এইসব কিছু জেনে গেল। তাড়াতাড়ি হেঁটে রুম থেকে বের হলাম। আপু পিছন থেকে বলল, কোথায় যাস লানেন? আপুর কথা শুনে আমি কিছু বললাম না। বাসা থেকে বের হয়ে দেখি মাহি কোথাও নেই। হঠাৎ আমার মনে হলো এমন সময় তো মাহি স্কুলে যায়। তাড়াতাড়ি দৌড়ে সামনে গেলাম, আর গিয়ে দেখি মাহি আর আমার চাচাতো বোন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, মাহি, আমার কথাটা তো শোনো। মাহি আমার চাচাতো বোনের হাত ধরে বলল, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে আর দেখতে চাই না। আমি আমার চাচাতো বোনকে বললাম, তুই একটু দূরে যা, তোর ভাবির সাথে কথা আছে। আমার কথা শুনে আমার চাচাতো বোন মাহি দূরে চলে গেল। আমি এবার মাহির হাত ধরে বললাম, বিশ্বাস করো, এখানে আমার কিচ্ছু করার ছিল না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বেঁধে রেখেছিল। আর আজকে তো তুমি নিজের চোখেই দেখলে যে মেয়েটা আমাকে ডিভোর্স দিয়ে গেল। মাহি এবার কান্না করতে করতে বলতে লাগলো, আপনি যত কিছু বলেন না কেন, আমি আপনাকে কখনো মাফ করব না। আপনি আমাকে কিছু বলেন নাই, কেন এমন করলেন? আজকে আমি পিচ্ছি বলে আপনি আমাকে কিছু বলেন নাই কেন? আমার ভালোবাসার কি কোনো দাম নাই? কেন করলেন এমন? প্লিজ মাহি, আমাকে মাফ করে দাও। আমি ইচ্ছে করে এসব করিনি। আপনি আমার হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি মিথ্যাবাদী। প্লিজ মাহি, এভাবে বলো না। আমি বিপদে পড়ে এমন করেছি। আমার চাচাতো বোন এসে আমাকে বলল, তুই এখন বাসায় যা, আর আমি তো সব কিছু জানি, আমি ওকে বুঝিয়ে বলবো। আমি মাহির হাত ছেড়ে দিতেই মাহি বলল আমাকে, একটাবার বলতেন, আমি তো যেখানে যাই আপনাকে সব সময় বলি। আর আজকে আপনি আমাকে বলতেও পারেন না যে আমি বিয়ে করেছি, আমার একটা বউ আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। মাহি প্লিজ এভাবে বলো না। আমার কথা শুনে ও আর দাঁড়ালো না, সামনের দিকে হাঁটতে লাগলো। আজকে আমি কি করলাম? নিজের মাথায় নিজেই কুড়োল দিলাম। ভাবছিলাম মাহিকে কিছু না বলে এভাবে বিষয়টা সমাধান করে ফেলবো, আর আজকেও ও সব কিছু জেনেই ফেললো। মন খারাপ করে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম। বাসায় যেতে আম্মু আমাকে দেখে বলল, কিরে বাবা, কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি আম্মুর কথা শুনে কিছু বললাম না, চুপচাপ হেঁটে রুমে চলে গেলাম। বিছানার উপর বসে একা একাই কান্না করছি। আজকে বাবার কারণে আমার সব কিছুই হারিয়ে গেল। আমার সাথে কেন এমনটা হলো? আমি তো নিজের মতো সব কিছু গুছোতে চেয়েছিলাম, কিন্তু বাবার জন্য সব কিছু পারলাম না। আপু আমার রুমে ঢুকে দেখলো যে আমি কান্না করছি, এজন্য আপু আমার পাশে বসে বলল, যা হয়েছে বাদ দে ভাই, কান্না করিস না। কি কান্না করবো না? তুই বল, আমার জন্য মাহি কেন কষ্ট পাবে? ও তো কোনো দোষ ছিল না। ও আজকে সব কিছুই জেনে গেছে। কি বলিস? ওই এখানে আসছিল আবার কখন? শুরু থেকেই এখানে ছিল। এখন আমি কি করব বল আপু? আম্মু ভিতরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখ বাবা, মেয়েটা যে এত কিছু করে ফেলবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আম্মুর দিকে তাকিয়ে বললাম, তুমি আর কোনো কথা বলবা না। মনে করেছো আমি তোমাকে চিনি না? তুমি আর বাবা মিলে সব কিছু করেছো, যেটা চেয়েছো সেটাই তো হয়েছে। প্লিজ বাবা, এভাবে বলিস না। আর আমাকে যদি বকা দেওয়ার ইচ্ছে হয় তো পরে দিস, এখন কিছু খেয়ে নে। না,
আমি আর কিচ্ছু খাবো না, তুমি এখান থেকে যাও তো। আপু বলল, দেখ ভাই, রাগ করিস না, যা হয়ে গেছে তো হয়েই গেছে। আমি মাহির সাথে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না। আম্মুও সাথে বলল, এখন আমি তোরে কথা দিচ্ছি, তোর বাবা আর যাই কিছু করুক, আমি মাহিকে এই বাসার বউ করে নিয়ে আসব। আমি রেগে গিয়ে বললাম, দেখো আম্মু, আমার সামনে বাবার নাম নিবা না। আজকে বাবার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি। মনে করেছি এই মানুষটাকে মাফ করে দেব, কখনোই না আম্মু। আচ্ছা বাবা, তোর যা ইচ্ছে পরে করে নিস, এখন খেয়ে নে। আপু আর আম্মু মিলে আমাকে জোর করেই খাইয়ে দিল। খেয়ে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, এখন মাহিকে কি বলে বুঝাবো যে আমি কিছু করি নাই, আর আমি তো ইচ্ছে করেও এসব করি নাই। এসব চিন্তা করছি, হঠাৎ দেখি ফোনের স্ক্রিনে রাফির নামটা ভেসে উঠলো। আমি ফোন রিসিভ করে বললাম, রাফি বল, কি হয়েছে? আমাদের স্কুলের সামনে আয় তো একটু। কেন, কি হয়েছে? আরে কিছু হয় নাই, তোরে আমি আসতে বলছি, তুই আয়। আচ্ছা তুই দাঁড়া, হ্যাঁ আমি আসছি। এ কথা বলেই ফোন কেটে দিলাম। আমি আমার রুম থেকে বের হতেই দেখি বাবা মা আর আপু বসে আড্ডা দিচ্ছে। মনে মনে বললাম, এই বাসায় সবাই ভালো, শুধু আমি একাই খারাপ। বাসা থেকে বের হয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি রাফি একটা মেয়ের পিছু করছে। আমাকে দেখে বলল, লাদেন, এটাই তোর ভাবি? যদি ভাবি হয় তো এভাবে পিছন পিছন ঘুরিস কেন বেটা? আরে ভাই, ওকে এখনো প্রপোজ করা হয় নাই, এই জন্য তো তোরে আজকে এখানে নিয়ে আসি। আমাকে কি করতে হবে তাই বল। কি আর করবি, আমার হয়ে তুই ওকে প্রপোজ করবি। দেখ, এমনি আজকে মাহির সাথে ঝগড়া হয়েছে, যদিও দেখতে পারে তো আমার 12টা বাজিয়ে যাবে। আরে বেটা, তো ভয় পাস কেন? বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? আমি রাফির কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, দে, সবাই শুধু আমাকেই ব্যবহার করে, আজকে তুইও কর। আমি ফুল নিয়ে মেয়েটাকে একটা ডাক দিলাম, এই যে আপু, একটু দাঁড়াবেন? মেয়েটা আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, জি বলেন। আমি যেই মেয়েটাকে ফুল দিব তখনই মেয়েটা হাত বাড়িয়ে আমাকে চট দিয়ে বসছিল। তখন রাফি এগিয়ে এসে বলল, মারতে হলে আমাকে মারেন, এখানে ওর কোনো দোষ নাই। আমি বলছি দেখে ও আমার হয়ে আপনাকে প্রপোজ করছি। মেয়েটা রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ও আপনি আমাকে আগে বলবেন না? আর আপনি সত্যি আমাকে পছন্দ করেন? মেয়েটার কথা শুনে রাফি লজ্জা পেয়ে বলল, মেয়েটা রাফির ফোন নাম্বার নিয়ে বলল, আমি তোমাকে কল দিব, ঠিক আছে? সেই পর্যন্ত অপেক্ষা করো, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই কথা বলে মেয়েটা চলে গেল। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, মামা, কাজ তো হয়ে গেছে, তোরে যে কি বলে ধন্যবাদ দিব বলার ভাষা নাই। থাক থাক, আর ধন্যবাদ দিতে হবে না। মনে হচ্ছে যেন আজকে তোর মন খারাপ। যাকে বিয়ে করেছিলাম সেই মেয়ে লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছে, আর সব কিছু মাহি দেখে নিয়েছে। এর জন্য গোলমাল লেগে গেছে। কি বলিস এসব? ভেবেছিলাম মাহিকে কিছু বলবো না, এবার বিষয়টাকে সমাধান করেই ফেলবো, কিন্তু তার হলো না। তোরে ডিভোর্স দিল কেন, এটাই তো বুঝলাম না। দেখ, ও আমায় ডিভোর্স দিয়েছে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার তো চিন্তা হচ্ছে মাহিকে নিয়ে, যদিও কিছু করে ফেলে। ওর সাথে কথা হয়েছিল। চল সামনে যাই। রাফির সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছি, তখন আপু এসে বলল, কিরে ভাই, কি করিস? এই তো আমার বিয়ে করা বউয়ের সাথেই গল্প করি। মজা করিস আমার সাথে? মজা করার কি আছে বল? আমার সাথে কিচেন রুমে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। দরকার নেই আমার সারপ্রাইজ, সকালে যেই সারপ্রাইজ পেয়েছি এটাই চলে। আপু আমার হাত ধরে কিচেন রুমে নিয়ে গেল। গিয়ে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আমি পিঠা হাতে নিয়ে বললাম, আপু, এর জন্য তুই আমাকে এখানে নিয়ে এলি? হরে গাদা, এই জন্য তোরে নিয়ে আসলাম। আমি পিঠা খেতে খেতে বললাম, আম্মা, তোমাকে একটা কথা বলি। বল বাবা। বাবা তো আমার মতামতের বিরুদ্ধে আমাকে বিয়ে করিয়ে দিয়েছিল, কিন্তু আপুর ক্ষেত্রে এটা আমি কখনোই হতে দিব না। আপু, তোর পছন্দের কোনো মানুষ থাকলে তাকে বিয়ে করতে পারিস। আপু আমার কথা শুনে আমার ইশারা করে বলল, আম্মুর সামনে সব বলার একদম দরকার নেই, ঠিক আছে? আমি আর কিছু বললাম না, চুপচাপ পিঠা খাচ্ছি। এর মাঝে আপু আবার বলল, লাদেন, আমার কাছে একটা আইডিয়া আছে,
যদি একটা কাজে লাগাতে পারিস তুই, তো আমি মনে করি তোর উপকারই হবে। বল আপু, কি বলবি শুনি। তুই রাতের বেলায় মাহির রুমে যাবি, যাতে কেউ কিছু বলতে না পারে, আর পিঠা নিয়ে যাবি, তাহলে দেখবি ওর রাগ ভেঙে গেছে। আম্মু দেখো, তোমার মেয়ে আমাকে মারতে চাইছে। আরে বাবা, প্রেম করিস আবার দেখা করতে পারবি না কেন? ও পিচ্চি একটা মেয়ে, যেহেতু রাগ তো করতেই পারে। আবার দেখিস উল্টাপাল্টা কিছু করিস না। ধুর, যাবই না। আম্মু, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী ছেলেকে আমি এসব বলবো না তো কে বলবে? আমি তো মজা করছি। থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি আপনাকে ভালো করেই চিনি। পিঠা খেয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আপু একটা ব্যাগ নিয়ে পিঠা দিয়ে বলল, এগুলো নিয়ে যা, আর সাহস রাখ, ভয় পেলে হবে বল। আপু তুইও চল না, আমার তো একা একা যেতে ভয় লাগছে। থাক ভাই, তোর আর যেতে হবে না, আর মাহির সাথে কথা বলাও লাগবে না। আমি তো তোরে একটা সুযোগ করে দিচ্ছি। তাহলে কি যাবো আপু? যা কিছু হবে না। আর একটা কথা লাগে, বল। যদি থাকতে চাস তো থাকতে পারিস, তবে ও কিন্তু পিচ্ছি একটা মেয়ে, আর উল্টাপাল্টা কিছু করিস না। তুইও আম্মুর মতন শুরু করলি। সময় নষ্ট করে লাভ নেই, এখন তাড়াতাড়ি যা। আমি আর কিছু বললাম না। বাসা থেকে বের হয়ে মাহির বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। যদি মাহির পরিবারের কেউ আমাকে দেখতে পারে তো আমার 12টা বেজে যাবে। আমাদের বাসা থেকে মাহির বাসা বেশি একটা দূরে না। অল্প সময়ের ভিতরে ওর বাসার সামনেই চলে গেলাম। মাহির বাসায় তো আসছি, কিন্তু এখন ভেতরে যাব কিভাবে? আমি মাহির রুমের জানলার কাছে গেলাম। গিয়ে দেখি মাহি ভেতরে টেবিলে বসে পড়ছে। জানলা খোলা আছে, এজন্য ভেতরে যেতে অসুবিধা হলো না আমার। আর ভেতরে গিয়ে একটা চেয়ার টেনে মাহির পাশে গিয়ে বসলাম। মাহি তো আমাকে দেখে চোখ বড় বড় করে দিল। আমার দিকে ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো জানেমান? কেমন সারপ্রাইজ দিলাম? মাহি আস্তে করে বলল, তুমি এখানে কি করো? আমি মাহির হাত ধরে বললাম, কি করি মানে? আমার সাথে রাগ করে তুমি চলে গেছো, এর জন্য ভাবলাম মহারানীর রাগ কমিয়ে আসি। আমার রাগটা কিচ্ছু নাই, প্লিজ তুমি এখান থেকে যাও। আম্মু জানতে পারলে আমাকে মেরে একেবারে শেষ করে দিবে। আমি মাহিকে টান দিয়ে আমার কোলের উপর বসিয়ে বললাম, এখানে আসছি আমি তোমার জন্য, আর তুমি ভয় পাচ্ছ কেন? মাহি লজ্জা পেয়ে বলল, এ কি করছো? স্যার বলছি, আমার কিন্তু ভালো লাগছে না একদম। কেন বেবি, তোমার ভালো লাগছে না? লক্ষ্মীটি ছেড়ে দাও, আম্মু জানতে পারলে। আমি এবার মাহিকে ছেড়ে দিয়ে বললাম, যাও, আমি চলেই যাব। রাতে কখনো ভয়ে কোথাও বেরিয়ে হয়েও না। ভাবলাম তুমি রাগ করছো, এর জন্য পিঠা নিয়ে আসলাম তোমার জন্য। আর তুমি? মাহি এবার আমাকে জড়িয়ে ধরে বলল, আগে বলবো তো। আচ্ছা বসো, এখানে পিঠা খাই। মাহি পিঠা খাচ্ছে আর আমি তাকিয়ে আছি। দেখে মাহি বলল, এভাবে তাকিয়ে দেখবা না, আমার লজ্জা করে। এত লজ্জা তোমার? আচ্ছা, আমার উপর থেকে এবার রাগ কমেছে তো তোমার? তুমি আমাকে না বলে একটা বিয়ে করে নিলে। যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে তোর জামাই নাকি আগে একটা বিয়ে করেছে, তখন আমি কি বলবো? বলছি তো আমার ভুল হয়ে গেছে। এখন তুমি বলো, আমি কি মরে যাব? আমি মরে গেলে তুমি খুশি হবে তো? দিব একটা মাথায়। আমি তোমাকে এই কথা বলেছি? আচ্ছা, ওকে তো তুমি আবার। আরে কি ওকে? বাবার জোড়াজড়িতে এই মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তাও আবার ভিডিও কলে। আর সকালে এসে এই মেয়ে লন্ডন থেকে এসে ডিভোর্স দিয়ে গেল। কি থেকে যে কি হয়ে গেল নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। ধন্যবাদ ম্যাডাম। এই কথা বলে আমি উঠে মাহির বিছানায় শুয়ে পড়লাম। মাহি আমাকে দেখে বলল, কি ব্যাপার, এভাবে শুয়ে গেলেন কেন? বাসায় যাবেন না? না, আজকে আর কোথাও যাব না। আপুকে বলে আসছি যে আজকে এখানেই থাকবো। এই আপনি কি বললেন? পাগল হলেন নাকি? আমি বিছানা থেকে উঠে মাহিরকে কোলে করে আমার পাশে নিয়ে আসলাম। ওকে জড়িয়ে ধরে বললাম, লাইট বন্ধ করে দাও। মাহি কান্নার ভাব করে বলল, আজকে আমি শেষ। আম্মু জানতে পারলে আমাকে মেরেই ফেলবে, প্লিজ যান। আরে বেবি, আমি আজকে এখানে থাকবো। আর বিশেষ করে তুমি আমার গার্লফ্রেন্ড। আমার কাছে তুমি সবসময় নিরাপদ। বিয়ের আগে আমি তোমার সাথে কিচ্ছু করব না, বিশ্বাস করো। আজ শুধু জড়িয়ে ধরে একটু ঘুমাবো প্লিজ। আম্মু জানতে পারলে আমাকে মারবে যে। কিচ্ছু হবে না মনা, কেউ জানবে না।
এই কথা বলে আমি লাইট বন্ধ করে দিলাম। আমি মাহিকে জড়িয়ে ধরে বললাম, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ঘুমানোর মজাই আলাদা। এই আপনি আস্তে কথা বলেন, কেউ শুনতে পারলে আপনিও শেষ, আমিও শেষ। কি আর হবে, বেশি হলে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। একটা বিয়ে করে আসছে আমাকে বিয়ে করতে। হঠাৎ করে বাহির থেকে মাহির আম্মু বলল, কি রে মা, এত সকাল সকাল লাইট বন্ধ করে দিলি যে? মাহি ভয় পেয়ে বলল, আম্মু আসলে আজকে খুব ঘুম পেয়েছে, এই জন্য ঘুমিয়ে যাবো, চাও তো বিরক্ত করো না। মাহির আম্মুর আর কোনো আওয়াজ শুনি নাই, হয়তো চলে গেছে। মাহি আমার বুকের উপর শুয়ে বলল, যদি আজকে আম্মু দেখে দিত তাহলে কি হতো? কি আর হতো, তোমার আমার বাসর হতো। ধুর, এইসব কথা বলবেন না, ঘুমান তো, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাহি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দে। আমি উঠে দেখি মাহি আমার বুকের উপর কাচুমচু অবস্থায় জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর মুখ থেকে চুল সরিয়ে বললাম, পাগলি একটা মেয়ে, আমাকে এত ভালোবাসে কিন্তু মুখে স্বীকার করে না। আমি জানি মাহি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। যাক, এখন চলে যেতে হবে, নইলে ধরা খেয়ে যাব। আমি উঠে মাহির কপালে একটা চুমু দিয়ে বললাম, লাভ ইউ বেবি, ঘুমাও তুমি এখন, কেমন? চলেই যাব, তবে বিছানার নিচে কিসের যেন একটা আলো ভেসে আসছে। আরে কি সব উল্টাপাল্টা বলছি, মাহি তো আবার ফোন ব্যবহার করে না, তাহলে ওর কাছে ফোন কিভাবে আসবে? বিষয়টার বেশি গুরুত্ব না দিয়ে জানলা দিয়ে বের হয়ে গেলাম। আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আবার ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘড়িতে দেখি 10টা বেজে গেছে। এর মাঝেই দরজায় কে যেন টোকা দিতে লাগলো। আমি দরজা খুলতে বাবা আমার শার্টের কলার ধরে রুম থেকে বের করলো। বাবার এরকম আচরণে আমি একটু ঘাবড়ে গেলাম। এজন্য বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা কি হয়েছে? আপনি আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? বাবা আমার দিকে চোখ রাঙিয়ে ঠাস ঠাস করে দুটো চট দিয়ে বলল, তুই আমাদের মান সম্মান আর রাখলি না। ভেবেছিলাম আমি হয়তো ভুল করেছি, কিন্তু তাই বলে। আমি বুঝতে পারছি না বাবা আমার সাথে কি করতে চাইছে, আর আমিই বা কি করলাম? বাবা আমাকে টেনে বাসা থেকে বের করলো, আর বাইরে গিয়ে দেখি আমাদের উঠানে চেয়ারম্যান, মেম্বার সাহেব সহ আরও কয়েকজন বসে আছে। তবে উঠানের এক কোনায় মাহি আর ওর বাবা মাও বসে আছে। আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আর আমাকে এখানে কেন ধরে নিয়ে আসলো, আমার অপরাধী বা কি? আমি আপুর দিকে তাকিয়ে ইশারা করে বললাম, আপু আমি কি এমন করেছি যার কারণে বাবা আমাকে ধরে নিয়ে এখানে আসলো? আপু শুধু ইশারা করে বলল, যা করেছে তোর গার্লফ্রেন্ড মাহি। বাবা আমাকে ধরে সবার মাঝে বসিয়ে দিল। আমি সবার সামনে বললাম, বাবা আমার অপরাধ কি? আমি কি এমন করেছি যার কারণে আপনি আমাকে এভাবে ধরে নিয়ে আসলেন? আমার কথা শুনে বাবা যেই আমাকে মারতে আসলো তখনই একজন মুরব্বি বাবাকে ধরে বলল, বিষয়টা দেখছি, আপনার এত উত্তেজিত হওয়ার দরকার নেই। চেয়ারম্যান সাহেব মাহিকে বলল, মা ও কি করেছে না করেছে প্রমাণ না দেখালে বিশ্বাস করব না। আমরা তো সবাই দেখেছি ও তোমার সাথে কি কি করেছে, এখন ওকে একটু দেখতে দাও নিজ চোখে। চেয়ারম্যানের কথা শুনে মাহি এলো না। মাহি চুপচাপ বসে আছে। মাহির আম্মুর চোখ বড় বড় করে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চেয়ার থেকে উঠে আমার কাছে এসে শুধু বলল, আমার মেয়ে বোকা বলে তোরে কিছু করে নাই, নইলে আমি তোরে কেটে রেখে দিতাম। এই কথা বলে উনি ওনার ফোনটা আমার হাতে দিল। ফোনটা নিয়ে দেখি ওখানে একটা ভিডিও অন করা আছে। ভিডিওতে স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে যে মাহিকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে আছি, মাঝে মাঝে ওর কপালে চুমু দিচ্ছি, বলছি আমার লক্ষ্মী বউটা। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। ভিডিওটা দেখে আমি মাহির দিকে ফিরে তাকালাম। মাহির দিকে তাকাতেই মাহির চোখ নিচু করে দিল। মাহি আমার সাথে এটা করতে পারলো? ওকে তো জাস্ট আমি একটু জড়িয়েই ধরে ঘুমিয়েছিলাম, এটাও ভিডিও করলো? যাকে আমি এত ভালোবাসি সে কিনা আমার জন্য কবর পুড়ল, যাতে আমি তাড়াতাড়ি মারা যেতে পারি। মাহির আম্মু ফোনটা নিয়ে তিনি তার জায়গায় চলে গেল। মেম্বার সাহেব বলল, এই বিষয়টা কি শুধু জড়িয়ে ধরার মাঝে ছিল নাকি আরো কিছু হয়েছে? মাহিনা তুমি কিছু বল। মেম্বারের কথা শুনে মাহি দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, রাত আমি পড়তেছিলাম, হঠাৎ করে এই ছেলে জানলা দিয়ে আমার রুমে ঢুকে পড়ে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব তখন তাই চিন্তায় ছিলাম। কিন্তু এই ছেলে বলে আমি তোমার সাথে এখানে কিছু করতে আসি নাই, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা রাত ঘুমাবো, আর কিছু না। আর যদি আমার কথা না শোনো তাহলে মনে মনে
তুমি যেটা অনুমান করলে যে আমি এখানে তোমার সাথে কি করতে এসেছি, পরে সেটাই করব। আর যদি কোনো কারণে সন্তান হয় তাহলে বাবার পরিচয় দিতে পারবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অন্তত সম্মান যদি বাঁচে তাহলে না হয় ওর সাথে থাকলাম, কিন্তু ও শুধু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, অন্য কিছু না। এই কথা বলে মাহি বসে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যাকে আমি এতটা ভালোবাসি সে আজকে এই কথা বলতে পারলো। আমি ভাবতাম ও হয়তো রাগের কারণে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু এমন কিছু যে করবে এটা আমার ধারণার বাহিরে। আমার আজকে এতটা কষ্ট হচ্ছে যেটা বলার বাহিরে। মেম্বার সাহেব আমাকে আবার বলল, অপরাধ করে কান্না করলে কি হবে? আর তুমি কি এই মেয়েকে আগে থেকে কি চিনতে? মাহির সাথে আমার ফোনে অনেক পিক আছে, ইচ্ছে করলে আমি সেগুলো দেখাতে পারি, কিন্তু মাহি আমার সাথে কেন এমন করলো? আমার অপরাধ কি ছিল? আজকে তো আমি কোনো অপরাধ করিনি, এরপরেও কেন? মেম্বার সাহেবের প্রশ্নের উত্তরে আমি শুধু বললাম, এই মেয়ে যেই কথাগুলো বলল সব কিছু সত্যি কথা। আজকে ও যদি বলতো ওর জন্য আমি 1000টা খুন করেছি, তাহলেও মনে করব সেটা আমি করেছি। দূর থেকে আপু বলল, লাদেন তুই এসব কি বলিস? আর মাহিকে তো আমি আপুকে বললাম, আপু তুই কোনো কথা বলিস না, ওনারা আছেন, ওনারা আমাকে বিচার করবেন। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে বলল, তুমি পড়ালেখা জানা শিক্ষিত মানুষ, এই এলাকার সবাই জানে তুমি কতটা ভালো একটা ছেলে, কিন্তু এই রকম যে কিছু করবে এটা আমরা তোমার থেকে আশা করি নাই। অপরাধ করেছে যেহেতু শাস্তি তো পেতেই হবে। ওরা থানায় নারী নির্যাতনের মামলা করতে গিয়েছিল, আমরা আটকে নিয়ে আসছি। এখন আমার কথা হলো, তোমাকে 1 বছরের জন্য এই এলাকা থেকে বরখাস্ত করা হলো। এই 1 বছর তুমি আমাদের এলাকার কি আমাদের থানার ভিতরেও আসতে পারবে না। যদি দেখি তো তোমার লোকজন অন্যভাবে তোমার বিচার করবে। ঠিক ঠিক, আমরাও এটাই চাই। অপরাধ করেছে যেহেতু শাস্তি তো পেতেই হবে। পাশ থেকে আম্মু এসে চেয়ারম্যান সাহেবকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু উনি ওনার কথায় নচ্চর হবেন না। অবশেষে আমাকে বলল, তোমার কোনো মতামত আছে কি? আমরা চেয়েছিলাম তোমাকে জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘোরাবো, কিন্তু তুমি শিক্ষিত মানুষ, এই জন্য এই সম্মানটা পেলে। এখন যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো। আমি চোখের পানি মুছে বললাম, আপনি যা বলবেন আমি সেটাই মানতে বাধ্য। আমি কি কয়েক মিনিট এই মেয়ের সাথে কথা বলবো? আমার কথা শুনে মাহির আম্মু বলল, না, তুমি আমার মেয়ের সাথে কথা বলতে পারবে না, না জানি কি করে বসে পড়ে। চেয়ারম্যান সাহেব বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে সবার সামনে বলবে যা বলার। চেয়ারম্যান সাহেবের কথা শুনে মাহির আম্মু আর কোনো কথাই বলে নাই। আমি মাহির সামনে গিয়ে বললাম, কেন আমার সাথে এমন করলে? আমাকে বলতে তো পারতে যে আমাকে আর এখন তোমার ভালো লাগে না। আমি এমনিতেই চলে যেতাম, এভাবে এত কষ্ট দেওয়ার মানে আছে বলো? আমি যখন তোমার বাসা ছেড়ে চলে আসব তখন ফোনের আলো দেখেছিলাম, কিন্তু আমি এটা ধরে নিয়েছিলাম যে তোমার তো ফোন নেই। কিন্তু আজকের দিন শেষে তুমিও প্রমাণ করে দিলে যে ভালোবাসা বেইমানি করে। আমি তোমার কাছে বেশি কিছু কি চেয়েছিলাম? শুধু তোমার হাতটা একটু ধরতে চেয়েছিলাম। কেন এমন করলে মাহি, কেন? মাহি আমার কথা শুনে মাথা নিচু করে আছে, কোনো কথাই বলছে না। আমি আবার চোখের পানি মুছে বললাম, ইচ্ছে করলে আমি প্রমাণ করতে পারি যে তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু এটা করব না। আমি সবসময় চাই তুমি সুখে থাকো, তবে মনকে এটা বুঝাতে পারছি না আমার অপরাধ কোথায়। খুব কান্না করতে ইচ্ছে করছে মাহি, কিন্তু বলার মতন কেউ নেই। নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রাখি। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে নতুন সংসার করব, তার হলো না। একদিন বুঝবে মাহি আমি কি ছিলাম, কিন্তু সেদিন আর আমাকে পাবে না। ঠিক আছে, তুমি যদি সুখে থাকো আমি না হয় সরে গেলাম। ভালো থাকতে পারবে তো দিন শেষে? মাহি কোনো কথাই বলছে না। বুঝলাম ও সত্যি সত্যি এখন আমাকে মন থেকে চায় না। আজকে আমি কান্না করতে চাইছি না, কিন্তু বারবার চোখ থেকে পানি পড়ছে। মাহিকে আর কি বলবো? আমি জানি ও ইচ্ছে করে এমন কিছুই করেছে, তবে মনকে এটা বুঝাতে পারছি না যে যাকে এক আকাশ পরিমাণের ভালোবাসি সে কেন এই বেইমানি করবে। চিৎকার করে আজকে কান্না করতে ইচ্ছে করছে। মাহির সামনে আর দাঁড়ালাম না, আপুর সামনে গিয়ে বললাম, আমার কাগজের ফাইলটা একটু এনে দিবি? আপু আমাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন করলে? কি অপরাধ ছিল তোর? তুই তোর ফোনের পিকগুলো
দেখা যেত ও তোর গার্লফ্রেন্ড হয়। আপুকে ছেড়ে বললাম, মাঝে মাঝে নিজের খারাপ হবে জেনেও সরে যেতে হয়, যেন কাছের মানুষ সুখে থাকে। ওই কথায় আছে না আপু, ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয়? তবে আমার খুব কষ্ট হচ্ছে রে আপু, ও কেন এমন করলো? আমি কোন জায়গায় অপরাধ করেছি বলতো আমায়? আমার ওর উপর আমার কোনো অভিযোগ ছিল না। এখন প্লিজ তোরে যেটা করতে বলেছি তাই কর। আমার কথা শুনে আপু বাসার ভেতর চলে গেল। আপু যেতেই আম্মুর দিকে তাকিয়ে বললাম, কি বলেছিলাম আম্মু, একদিন চলে যাব, পাবে না আমাকে আর। আর আজকে সত্যি সত্যি চলে যাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এই বাসায় থাকতে আমার দম বন্ধ হয়ে যায়। নিজের কষ্টের কথাগুলো কারোর সাথে প্রকাশ করতে পারি না আম্মু। যাকে নিজের জীবন থেকেও সবচেয়ে বেশি চাইতাম, আজকে সে প্রমাণ করলো যে ভালোবাসা বলতে কোনো শব্দই নেই। হায়রে দুনিয়া। আপুর ভেতর থেকে এসেই ফাইলটা আমার হাতে দিয়ে বলল, কোথায় যাবি? আমি ফোন থেকে সব কিছু খুলে আপুর হাতে দিয়ে বললাম, যদি বেঁচে থাকি তো আবারও দেখা হবে, আর যদি দেখা না হয় মনে করিস মরে গেছি। বলতে বলতে কান্না করে দিয়েছি। কান্না করতে করতে মাটির উপর বসে বললাম, খুব করে ভালোবাসি ওকে আপু। ওর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পর্যন্ত রাজি ছিলাম। আজকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিল, তাও আবার নিজের আপনকেও। ভালোবাসার বলতে কোনো শব্দ নেই আপু, যা আছে সব কষ্ট। আমি একটা বোকা ছেলে আপু, নইলে পৃথিবীতে এত মেয়ে থাকতে কেন আমি ওকে পছন্দ করি? নিচে বসে কিছুক্ষণ কান্না করলাম। এছাড়া আমি আর কি করার আছে? সবশেষে দাঁড়িয়ে চোখের পানি মুছে মেম্বার সাহেবকে বললাম, চলে যাচ্ছি। আর আপনারা যা বলবেন আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব। মাহির দিকে তাকিয়ে বললাম, ভালোবাসি তো কখনো ভোলা সম্ভব না, তবে আজীবন ভালোবেসে যাব। হঠাৎ করে আম্মু এসে আমার হাত ধরে বলল, বাবা তোর সাথে আমাকে নিয়ে যা, তাও তুই যাস না। আমি আম্মুর কপালে চুমু দিয়ে বললাম, বাবার সম্মান যাক এটা আমি চাই না। ওদের হাতে প্রমাণ আছে আম্মু, তবে আমি ওর কাছ থেকে এটা কখনো আশা করিনি। যাকগে, ভালোই হয়েছে। যদিও একটু কষ্ট হবে, তবে সব কিছু ঠিকঠাক করে নেব। আমি এই কথা বলে আম্মুর হাত ছেড়ে সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। কখনো চিন্তা করি নাই এই একটু সামান্য বিষয়ের জন্য আমাকে এতটা অপমানিত হতে হবে। যাক, কারো উপর আমার কোনো অভিযোগ নেই। তবে মাহি আমার দিকে একটিবার তাকিয়ে বলতো, সব কিছু আমি আমার বাবা মায়ের জন্য করেছি, তুমি কখনো আমার সামনে আসবে না। তাহলে তো আমি ওর সামনেই যেতাম না কখনো। কিন্তু ও যে আজকে আমার সাথে এমন কিছু করবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। যাক, এখন আমি আমার ঠিকানা ধরে যেতে থাকি, দেখি কোথায় যাওয়া যায়। এখান থেকে সরাসরি স্টেশনে চলে গেলাম। ট্রেন জার্নি করলাম 5 ঘন্টার। জানি না এখন কোন জায়গায় এসেছি, তবে যেখানেই তাকাই শুধু চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। কখনো ভাবিনি মাহিকে এভাবে ছেড়ে আসতে হবে। যদিও মাহি যা বলল সব কিছু সত্যি কথা। হয়তো মাহির বাবা বলেছে আজকে যদি ভয় দেখিয়ে ও আমার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে, তাহলে অন্য একদিন সে এসে অন্য কিছু করবে না, এর কোনো গ্যারান্টি কি? এর জন্যই আমার বিচার করেছে, যাতে পরে আমি কারোর সাথে বেয়াদবি না করি। থাক, কয়েকদিন হয়তো কষ্ট পাবো, পরে আশা করি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে থেকে কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করব না, সব কিছু বন্ধ করে দেব। এখন তো নিজে স্বাধীন মতন চলতে পারবো। সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ করে নজরে এলো বোর্ডে লেখা আছে এখানে একটা রুম ফাঁকা আছে, যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। আমি এবার বাসার দিকে যেতে লাগলাম। দরজার কাছে গিয়ে কলিং বেল দিতে আছি। কিছুক্ষণ পর একটা মহিলা বের হয়ে আসে। মহিলাটা আমাকে দেখে বলল, কি চাই বাবা তোমার এখানে? জি আন্টি, আমি এখানে রুমের জন্য আসলাম। আমার কথা শুনে মহিলাটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, আর পরে বলল, তুমি এই শহরে কি করো? কিছু করি না আন্টি, পড়ালেখা করতে এসেছি। মিথ্যা কথা বললাম যাতে আমাকে সন্দেহ না করে, আর সন্দেহ করলে তো তিনি এই রুম দিবেনই না। আন্টি এবার বলল, তোমার নাম কি? জি, লাদেন। এভাবে এই মহিলার সাথে কথা বললাম। সবকিছু শেষে তিনি বলল, ঠিক আছে, ভেতরে চলো, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। তবে এখানে থাকতে হলে কারোর সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আমি বললাম, জি এমন কিছু কখনোই করব না। আন্টি আমাকে রুম দেখিয়ে বলল, আজ থেকে এটাই তোমার রুম। আর যদি রান্না বান্না না করতে পারো তো পাশে একটা মেস আছে, যোগাযোগ করে নেবে। ধন্যবাদ আন্টি।
আমাকে রুম দেখিয়ে উনি উনার মতন চলে গেলেন। আমি আমার মতন করে রুমটা গোছাতে লাগলাম। পকেটে আছে মাত্র 2টা 500 টাকার নোট, এছাড়া আমার কাছে কোনো টাকাই নেই। এখন একটা চাকরি করার দরকার, কিন্তু এখানে এত কিছু চিনি না, কিভাবে যে কি করব এটাই তো খুঁজে পাচ্ছি না। সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ফোনের গ্যালারি থেকে মাহির পিকচারটা নিয়ে দেখতে লাগলাম। যার জন্য এত কিছু করলাম, আজকে সে আমায় এভাবে মাঝ রাস্তায় নিয়ে ছেড়ে দিল। আর ছেড়ে দিবে না তো কি করবে? আমি তো মাহির যোগ্য না। একটা বিয়ে করেছি আমি, আর ডিভোর্স হয়ে গেছে আমার। ও কিভাবে আমাকে গ্রহণ করবে? থাক, এসব চিন্তা করে এখন লাভ নেই। তবে মনকে বোঝাতে পারছি না যে এই অল্প একটু কারণে ও এত কিছু করে ফেলল। তবে আমার অনুমান, যেটা মাহি মাঝরাতে উঠে ওর আম্মুর সাথে যুক্তি করে সব কিছু করেছে। আমি তো রাত জেগে ওর সাথে উল্টাপাল্টা কিছু করি নাই যে ও আম্মুর সব কিছু জেনে যাবে। তবে আমি নিশ্চিত যে এটা মাহির কাজ। যাক, এসব চিন্তা করে এখন মন খারাপ করে লাভ নেই। রুমে কিছুটা সময় কাটিয়ে রুম থেকে বের হলাম, আর রুম থেকে বেরিয়েই দেখি দরজার কাছে আন্টি দাঁড়িয়ে আছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি, একটা কথা ছিল। বাবা বলো। আমার কি ছাদে যাওয়ার অনুমতি আছে? তবে আমি কাউকে কোনো রকম বিরক্ত করব না, এটা বলতে পারি। ঠিক আছে যাও, তবে ছাদে আমার বড় মেয়ে আছে, ওর দিকে আবার তাকাবা না, তাহলে কিন্তু অনেক রাগ করবে। তুমি কি তোমার মতো বসে আড্ডা দেবে, তবে কাউকে কোনো রকম বিরক্ত করবে না। ধন্যবাদ আন্টি অনুমতি দেওয়ার জন্য। তবে আমি কাউকে কোনো রকম বিরক্ত করব না, এটা আপনার চিন্তা করতে হবে না। এই কথা বলে আমি ছাদের দিকেই যেতে লাগলাম। ছাদের দরজার কাছে গিয়ে মাথা নিচু করে সামনের দিকে যেতেই লাগলাম। তবে ওখানে হয়তো কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে। হঠাৎ কিছু কথা কানে এলো যে আমার বয়ফ্রেন্ড আজকাল আমার সাথে বেশি ভাব নেয়, ওর আচার ব্যবহার ভালো না। তবে আমি ওদের কথা আর কানে নিলাম না। ছাদের এক কোনায় গিয়ে মাথা নিচু করে বসলাম। এখানে কে বা কারা আছে এটা দেখে আমারই বা কি করব। তবে হঠাৎ করে আরেকটা কথা কানে এলো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে 5 বছরের রিলেশনে আছি। ওই বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, তবে ও আজ পর্যন্ত কোনোদিন আমার হাতটা ভয়ে পর্যন্ত ধরেনি। এই জন্য তো ওকে আমি এতটা ভালোবাসি। এটাই আমার কাছে পবিত্র ভালোবাসা। মেয়েটার কথা শুনে মুখে হাসিটা ফুটে উঠল। তবে এই হাসির ভেতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা তো শুধু আমিই জানি। না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আমি কান্না করতে চাই না, কিন্তু এরপরেও বারবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার সাথে মাহি সম্পর্ক শেষ করেছে এটা মানলাম, তবে আমার কি অপরাধ? যদি এটা ও বলতো তাহলে মনটা একটু হালকা হতো। যদি এটাও বলতো যে আমাকে জড়িয়ে ধরার কারণে রাগ হয়েছে, এর জন্যই এমন কিছু করেছে, এটা বললেও মনকে বোঝাতে পারতাম। কিন্তু এখন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কান্না করি। আমি চোখের পানি মুছে আনমনে বসে আছি। তবে পেছন থেকে আর কোনো শব্দ আসছে না, হয়তো ওরা চলে গেছে। আমিও কিছুক্ষণ বসে ছাদ থেকে নামতেই দরজার কাছে গেলাম, কিন্তু ছাদ থেকে কেউ কোথাও যায়নি। হয়তো এতক্ষণ ওরা চুপই ছিল। যাক, আমার এত বিষয়ের উপর নজর দেওয়ার দরকার নেই। আমি নিচে নেমে সরাসরি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে আন্টি এসে রুমে খাবার দিয়ে গেল। খেতে খেতে আবার পরিবারের কথাও মনে হয়ে গেল। এতদিন মনে হয়েছিল মায়ের পেটের ভিতর ছিলাম। বাবা যদিও টাকার জন্য দৌড়ে, তবে সেটা তো আমারই জন্য। যদিও বাবাকে খারাপ বলি, কিন্তু তিনি তো সবসময় আমাকে বট গাছের মতন ছায়া দিতেন। যাক, বাদ দিই এখন এসব। আমি খেটে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বের হলাম। এখানে নাকি কোথাও একটা মেস আছে, ওটা খোঁজা লাগবে। বাসা থেকে বের হয়ে গেটের কাছে যেটি আন্টি সামনে এসে বলল, কোথায় যাচ্ছ বাবা? আমি আন্টির সামনে দিয়েই বললাম, এই তো আন্টি, একটু সামনে যাব। আর আপনি না বললেন এখানে একটা মেস আছে? ওটাই খবর নিতে যাচ্ছি। ঠিক আছে যাও, তবে সাবধান বাবা, তুমি এখানে নতুন কারোর সাথে আবার কোনো ধরনের ঝগড়া করবে না। ধন্যবাদ আন্টি বলার জন্য। এই কথা বলে আমি রাস্তায় হাঁটতে বের হয়ে গেলাম। কিছুটা সময় গিয়ে একটু রাস্তার পাশে বসলাম। কতক্ষণ বসেছিলাম এখানে জানি না। তবে হঠাৎ করে একটা মেয়ে মুখে সিগারেট নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি আগে জানতাম পুরুষ মানুষেরা শুধু সিগারেট খায়, আর এখন দেখলাম মেয়েরাও সিগারেট খায়। কি যে এক দুনিয়া এলো। থাক, আমার এসব দেখে লাভ কি? আমি আমার মতোই চুপ থাকি। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো।
আর এসে কিন্তু আমার সামনেই দাঁড়ালো। বুঝলাম না আমার কাছে কি চাই, নাকি এই মেয়ে কোনো ছিনতাইকারী? যে আমি উঠে চলে যাব তখনই মেয়েটা বলল, উঠে যাওয়ার দরকার নেই, বস এখানে, তোর সাথে আমার কিছু কথা আছে। মনে মনে বললাম, তাহলে আজকে কি আমি ফেঁসে গেলাম? কাউকে কি ডাক দিব আমি? আর এই শহরে যদি কারোর সামনে কাউকে খুন করা হয় তারপরেও নাকি কেউ এগিয়ে আসে না, আর আমি ডাক দিলেই বা কে এখানে আসবে? উল্টো আমাকে সন্দেহ করে মারা শুরু করবে। মেয়েটা আমাকে আবার বলল, দেখ, ভয় পাবার কোনো দরকার নেই, এমনি তোর সাথে কথা বলতে আসছি, আর তোরে তো আমি চিনি। এবার আমি বললাম, কিভাবে আমাকে চিনেন? আমি তো এখানে। কি, তুই এখানে নতুন তাই তো বলবি? আমি জানি। আমি মেয়েটার কথা শুনে বোকা হয়ে বললাম, আপনি কিভাবে জানেন যে? আমি আরো অনেক কিছুই জানি তোর সম্পর্কে। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আর আমি যে ভয় পেয়ে আছি মেয়েটা কিছুটা হলেও বুঝতে পারলো। মেয়েটা আমার অবস্থা দেখে বলল, আমি কি বাঘ না ভালুক যে আমাকে দেখে এত ভয় পাস? চল আমার সাথে, মেস খুঁজে তো এখানে আসলি, চল আমার সাথে, আমি চিনি। কিন্তু আমি অচেনা মানুষ তাই তো, যদি আমাকে দিয়ে তোর উপকার হয় তাহলে তোর ভালো না বল? এবার একটু মেয়েটার কথা শুনে সাহস পেলাম, এজন্য মেয়েটার সাথে হাঁটতে হাঁটতে সামনে যেতে লাগলাম। হঠাৎ মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আমাকে চিনিস তুই? আমার নাম? জানি না কিছুই। চিন্তা করিস না, ধীরে ধীরে সব কিছু জেনে যাবি। আর আমার নাম রাধিকা। আপনি কি হিন্দু? কেন, হিন্দুরাই কি এই নাম রাখে? ওরাই বেশি ওর নাম রাখে। আমার জন্য একটা নিকনেম আছে, ওটা তোরে পরে বলবো, তবে এটা আমার ফেভারিট নাম। আমি আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। কিছু সামনে যেতেই দেখি 5-6টা মেয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আমি ঢুক গেলাম। মনে মনে বলছি, শুধু জীবনটাই বাঁচিয়ে নিতে পারলেই হলো। রাধিকা আমাকে বলল, তুই জানিস তো এখানে কি হবে আর তোরে কেন নিয়ে আসছি? রাধিকার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। মেয়েগুলোর সাথে সাথে আমার কাছে এসে আমাকে দেখে বলল, এই মুরগি নতুন দেখে মনে হচ্ছে গ্রাম থেকে আসছে দেখি। আমি চুপ করেই দাঁড়িয়ে আছি। রাধিকা বলল, গ্রাম থেকে আসছে, আর এজন্যই তো তোরে নিয়ে আসলাম। কি করব এখন? নিজেকে তো বাঁচাতে হবে। এজন্য বললাম, আপনাদের কাছে আমি মাফ চাই। যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করে দিন, এরপরেও আমাকে যেতে দিন প্লিজ। রাধিকা সিগারেটটা আমার হাতে দিয়ে বলল, এটা যদি খেতে পারিস তো চলে যাবি। আমি শুধু মনে মনে বললাম, খেতে তো পারি, কিন্তু এখন তো দেখাবো না যে খেতে পারি। আমি একটু কান্নার ভাব ধরে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন আপু, বিশ্বাস করেন আমি এসব কখনো খাই না। মেয়েগুলো বলল, ঠিক আছে, তোর খেতে হবে না, মানিব্যাগ সহ মোবাইল দিয়ে দে। আমি জানতাম এমন কিছু হবে, কিন্তু অচেনা একটা জায়গায় এসে কখনো যে এমন পরিস্থিতির শিকার হতে হবে এটা আমি আশা করিনি। রাধিকা এবার জোরেই বলল, তোরে কি বললাম শুনিস নাই? আমি ভয় পেয়ে পকেট থেকে মোবাইলটা বের করে দিলাম আর বললাম, আমি এখানে নতুন এসেছি, আমার কাছে এত টাকা নেই, 1000-এর মতন আছে, বাসা ভাড়া দিতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আপনাদের সামনে পড়বো না। মেয়েগুলো আমার কথা শুনে আমার পকেট থেকে টাকাগুলো বের করে নিল। আমি শুধু মাথা নিচু করেই বললাম, আপনাদের কাজ আপনারা করে ফেললেন। জানেন মানুষ কখন মৃত্যুর পথ বেছে নেয়? যখন দেখে তার চারিপাশে সব কিছু অন্ধকার। আজকে টাকা না থেকে অন্য কিছু যদি থাকতো আমি দিয়ে দিতাম, শুধু আত্মহত্যা অপরাধ বলেই বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আর সরি আপু আপনাদের এসব কথা বলার জন্য। এই কথা বলে আমি আর দাঁড়ালাম না, বাসার দিকে যেতে লাগলাম। পিছন থেকে রাধিকা বলল, মেস খুঁজবি না? এটা তো এইদিকে। আমি ওদের কথা শুনে আর দাঁড়ালাম না, নইলে শরীরে যা কিছু আছে সব কিছু খুলে রেখে দেবে। একটু দূরে যেতেই মেয়েগুলো আমার সামনে এসে বলল, এই ছেলে, এত রাগ কেন তোর বল তো? আর এভাবে মেয়েদের মতো কান্না করছিস কেন বল? আমি কান্না করছি আবার ওদেরকে বলল। রাধিকা আমার হাত ধরে বলল, চল আমার সাথে। আর ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোরে চলে যা, বিকেলে বাসায় আসবি, আড্ডা দিব। ওরা আচ্ছা বলে বলল, ঠিক আছে, চলে গেলাম। আর ওর যত্ন ভালো করেই করবি, ঠিক আছে?
রাধিকা শুধু একটা হাসি দিল। আমি বুঝলাম না এই মেয়ে কি চায় আমার কাছে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, আমাকে এখনো চিনলি না তুই? কি যে বলবো তোকে, চল তোকে তোর জায়গায় নিয়ে যাই। রাধিকা আমার হাত ধরে বলল, চল আমার সাথে। ও এক প্রকার হাত টেনে আমাকে নিয়ে গেল। মেস ঠিক করে দিল, ঠিক আছে, তবে সব টাকাও দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। শেষে একটা নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে বলল, বস এখানে। আমি বসতেই রাধিকা আমার পাশে বসে বলল, এত কষ্ট চেপে রেখে শহরে আসলি কেন বলতো? সত্যি বলতে আমি পুরুষ মানুষকে কখনো কান্না করতে দেখি নাই, তবে তোকে দেখে আমার কতটা যে খারাপ লাগছে এটা আমি জানি। কেন এভাবে কান্না করলি? কি হয়েছে? আপনি আমাকে চিনেন কিভাবে? বোকা ছেলে, ছাদে ঠিকই গেলি, কিন্তু কে যে কি করেছে আর কারা বা ছাদে আছে সেটা দেখার দরকার নেই। হ্যাঁ, রাধিকার কথা শুনেই মনে হলো, হ্যাঁ, ছাদে তো কয়েকটা মেয়ে ছিল। ওরা কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমি ওদের দিকে ফিরেও তাকাইনি আর দেখিওনি। তার মানে এটা কি বাড়িওয়ালার বড় মেয়ে? আমি এবার বললাম, আপনি কি বাড়িওয়ালার বড় মেয়ে? আমার কথা শুনে রাধিকা হেসে বলল, যাক, পরে হলেও তো আমাকে চিনতে পারলি। সরি আপু, আপনাকে আমি চিনতে পারিনি। বেয়াদবি করলে মাফ করবেন প্লিজ। থাক, এসব বলতে হবে না। অনেক দিন পর আমাদের বাসার একটা ছেলেকে দেখলাম, কিন্তু তখন তুই এভাবে কান্না করছিলি কেন? বাদ দেন, এসব শোনার মতন সময় আপনার নেই। আরে বল না প্লিজ, শুনি। আপনার সাথে পরিচিত হয়েছি আমি। আগে দেখেন আমি ভালো কিনা খারাপ। যদি খারাপ মনে হয় তখন। আপনি বলার দরকার নেই, তুই আমার সমবয়সী, তুই করে বলতে পারিস। ঠিক আছে, ধীরে ধীরে হয়ে যাবে, চেষ্টা করব। তাহলে এখন বল কি হয়েছে? শুধু এইটুকু জেনে রাখেন, পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এবং আমার গার্লফ্রেন্ড এটা নিজেই করেছে, কোনো একটা মিথ্যা কথা বলে। আর বলতে পারলাম না, মন খারাপ হয়ে গেল। রাধিকা আমার মন খারাপ দেখে বলল, ভালোবাসার মতো ভালোবাসলে ভোলা যায় না, আর কষ্ট দিলে তো শেষ। ঠিক আছে, তোকে আমি জোর করব না। তোর ইচ্ছে যদি বলতে পারিস তো বলবি। নে তোর টাকাগুলো। না থাক, দরকার নেই। মেয়েটা আমার টাকার সঙ্গে কিছু টাকা যোগ করে পকেটে ঢুকিয়ে দিল। সবাই খারাপ হয় না, আমাকে দেখে যতটা খারাপ মনে হয় আমি কিন্তু ততটা খারাপ নই। সরি বলছি তো, আমি জানতাম না যে আপনি বাড়িওয়ালার মেয়ে। জানলে কি। বাদ দে, এখন চল বাসায় যাই। বাসার দিকে যেতে যেতে রাধিকা বলল, চাকরি বাকরি আছে কি তোর? দেখি, কালকে থেকে খোঁজা লাগবে কোনো চাকরি। যদি আমি চেষ্টা করি তো আমাকে কি দিবি? আমি খুশি হয়ে বললাম, যা চাইবেন তাই দিব, প্লিজ এই উপকারটা আমার করেন। সত্যি তো? হুম। আচ্ছা ঠিক আছে, দেখব। আপনি কি চাকরি করেন? কেন? আমাকে দেখে কি মনে হয় আমি সারাদিন বাসায় বসে থাকি? দেখে মনে হয় না, তবে আপনার বাবার তো আর টাকা পয়সার অভাব নেই যে আপনার চাকরি করা লাগবে। বাবার টাকায় চলতে এখন আর ভালো লাগে না, এই জন্য নিজেই চাকরি করি। একটা পোস্ট খালি আছে, দেখি আমি কথা বলি কি বলে। যদি এই উপকারটা করতে পারেন কি যে ভালো হবে আমার বলার বাহিরে। বলছি তো, আমি ট্রাই করব। রাধিকার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে যেতেই রাধিকা বলল, চল আমার সাথে। সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। না প্লিজ, এমন করবেন না, আমি পারবো না। দিব একটা, চল। রাধিকা আমাকে ধরে জোর করে ভেতরে নিয়ে গেল। রাধিকার মা আমাকে দেখে বলল, কিরে মা, ওকে আবার তুই কোথায় পেলি? আমাকে টেবিলে বসিয়ে রাধিকা বলল, এই ছেলের কাছ থেকে টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে নিতে চেয়েছিল। ভাগ্য ভালো যে আমি ছিলাম। মনে মনে বললাম, নিজে সব কিছু করে অন্যের দোষ দিচ্ছে। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম আজকে যদি আমার মেয়ে না লাগতো। এবার আমি বললাম, বাদ দেন আন্টি, কিন্তু আপনার মেয়ে এত ভালো কিভাবে? এত টাকা পয়সার মালিক, এরপরেও মনের ভিতরে কোনো অহংকার নেই। কিভাবে আমার সাথে হাত মিলিয়ে নিল? কি বলবো? আমার কথা শুনে রাধিকা একটা হাসি দিল আর বলল, আগে খেয়ে নে, পরে কথা বলিস। আর আম্মু একজন মানুষ তো, আমাদের সাথে খেলে কিছু হবে না। ছেলেটাকে ওর বাবা মা বাসা থেকে বের করে দিয়েছে,
কি জানি মিথ্যা একটা অপবাদে। কি বলো আম্মু তুমি? আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার কি হয়েছে না হয়েছে আমাকে বলবা না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজ থেকে আমাদের বাসায় খাবে তুমি। এবার রাধিকার ওর আম্মুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। খাবার খেয়ে রুমে চলে গেলাম। রুমে এসে রুমটা একটু গুছিয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে রাধিকাকে আর পেলাম না, হয়তো অফিসে চলে গেছে। এভাবে একা একা কাটিয়ে দিলাম। রাতে ছাদে বসে আছি আর আনমনে উল্টাপাল্টা গান বলছি। হঠাৎ করে পেছন থেকে বলল, কি রে, তুই এত বড় শিল্পী কোন দিন থেকে হলি? আরে রাধিকা, আপনি কখন এলেন? এই তো এসেছি কিছুক্ষণ আগে, আর এসে দেখলাম তুই গান বলছিস। ভালোই তো তোর কণ্ঠ। বলেছে আপনাকে, কুত্তার মতন কণ্ঠ আমার। কুত্তাও দৌড় দিবে এই গান শুনে। থাক, হয়েছে। তবে মোটামুটি চলে তোর কণ্ঠ, আমার কাছে তো ভালোই লাগলো। প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাধিকা সিগারেট বের করে বলল, নে খাবি? না, খাবো না। আর আপনি একটা মেয়ে হয়ে সিগারেট খান কেন? আমার ভালো লাগে এই জন্য খাই। ভালো লাগলে হবে না, মেয়েরা এসব খায় না। আমি খাই, তো শেখাতে হবে না। আমি রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে বললাম, আর কখনো এসব খাবেন না, পরবর্তীতে খারাপ কিছু হবে। আমি তো আগে তোরে একটা ভালো মনে করতাম, কিন্তু এখন তো তুই। আকাশের দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে এমন কিছু কষ্ট এসে বুকে চেপে ধরে যেগুলো প্রকাশ করার মতন নয়, কিন্তু কষ্ট কমানোর জন্য এসব খেতে হয়। রাধিকা আমার হাত থেকে সিগারেট নিয়ে বলল, ভালোবাসা সবার জীবনের জন্য আসে না। ভালোবাসা আমার কাছে একটা পবিত্র জিনিস, তবে সেটাকে পবিত্র করে রাখতে হবে। কিন্তু কিছু কিছু ভালোবাসা নিজেদের পরিবারের জন্য ভেঙে যায়। আপনি কারোর সাথে প্রেম করেছিলেন? প্রেম করার ইচ্ছে আমার নেই, তবে ভাবছি এখন একটা প্রেম করতে হবে। এখন তো আপনার সময় চলে গেছে। প্রেম একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের ভেতরে সবকিছু করতে হয়, তাহলে হয়তো মজা পাবেন। বাপ্পা, হঠাৎ করে তুই এত বড় কবি হয়ে গেলি মনে হয়েছে। মন থেকে কিছু বলার জন্য কবি হওয়ার দরকার হয় না, শুধু একটু ফিলিংস হলেই হয়, যেটা সবার থাকে না। বুঝলাম, তোর সাথে কথা বলে আমি পারবো না। এর জন্য তো বলছি আমার সাথে এত কথা বলতে আসবেন না। তবে আরেকটা কথা বলি, আপনি মানুষটা খুব ভালো। আমার মতন ছেলের সাথে এভাবে মিশে কথা বলেন কখনোই ভাবিনি আমি। আমরা সবাই মানুষ, কে ধনী আর কে গরিব এ নিয়ে কোনো তফাৎ করলে হবে বল? রাধিকার কথা শুনে শুধু বললাম, ইস আফসোস, সবাই যদি একটু বুঝতো তাহলে এই দেশে আর অহংকার থাকতো না। আচ্ছা বাদ দে, আর তোর জন্য একটা খবর আছে। বলেন। কালকে আমি কল দিলে অফিসে যাবি, আমি কথা বলে রাখছি। আপনার হাতটা ধরবো? আমার এই কথা শুনে রাধিকা একটু ঘাবড়ে গেল, শুধু বলল, আমি ওর হাত ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অচেনা একটা ছেলের জন্য এত কিছু যে করলেন আমি ভাবতেও পারিনি। অচেনা বলিস কেন? আর তুই তো। তুই ছাড়া অন্য কিছু বলা যায় না, সবসময় শুধু তুই। আমি তুই বলবো, তোর সমস্যা? না গো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছে বলেন। আচ্ছা, এখন হাতটা ছাড়ুন। ও হ্যাঁ, মনে ছিল না, সরি। রাধিকার সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। এখন বাজে রাত 2টা। রুমে শুয়ে আছি, কিন্তু চোখে কোনো ঘুম নেই। এর জন্য ছাদে চলে গেলাম। ঘুমাতে তো হবে। ছাদে গিয়ে দেখি এক কোণায় একটা চেয়ার রাখা আছে। যাক, ঘুমানোর মতন একটা ব্যবস্থা হবে। চেয়ারে শুয়েই ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো কেউ আমার মুখে পানি দিচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রাধিকা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ঘুম ভাঙাতেই রাধিকা হাসি দিয়ে বলল, কি রে, কেমন দিলাম? এটা একটা কাজ করলি, আমার মুখে পানি দিলি কেন? পানি দিয়েছি, বেশ করেছি। কয়টা বাজে দেখেছিস? সময় দেখে আমি কি করব? আমার কি কাজ আছে? রাধিকা মগের সব পানি আমার উপর ঢেলে দিয়ে বলল, যা গোসল করে আয়। মন চায় তোরে। কি মারবি? দেখ, মেজাজ গরম করবি না। ভাই, তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। এখন গিয়ে রেডি হ, অফিসে যেতে হবে। চাকরি কি হবে আমার? কি হবে আর কি হবে না এটা তো আমি দেখবো। তুই এত কথা বলিস কেন?
আচ্ছা বাবা, ঠিক আছে, আমি গেলাম। এই কথা বলে আমি রুমে চলে গেলাম। গোসল করে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তা করে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার পর রাধিকা বলল, কি দিয়ে যাবেন সাহেব? হেলিকপ্টার নাকি প্রাইভেট কার? মজা করিস তুই আমার সাথে? আর আমি তুই করে বলছি কেন তোরে? হঠাৎ করে আমার কি হলো? রাধিকা হাসি দিয়ে বলে, সঙ্গদোষে লোহ বাসে, জানিস তো। আমি আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর বললাম, রাধিকা তুই আগে যা, আমি তোর পিছন পিছন আসছি। কেন? আমার সাথে চল তুই। না বাবা, আমি তোর সাথে যাব না, আমি একা একাই যাব। কেন কেন? কেন মানে? তুই একটা মেয়ে, আমি একটা ছেলে, আমি তোর সাথে যাব কেন? রাধিকা আমার হাত ধরে রিক্সায় তুলে বলল, তোকে মাঝে মাঝে মন চাই মেরে ফেলি। দেখ, আমার থেকে দূরে থাকবি কিন্তু, এই বলে দিলাম। দেখ লাদেন, এখন কিন্তু রিক্সা থেকে লাথি মেরে ফেলে দিব। আগে দে তো, দেখ তোর কি অবস্থা করি। এখন এসব বাদ দে, শোন আমি কি বলি। বল। তুই অফিসে গিয়ে কাউকে কিছু বলবি না, আমি যে তোরে নিয়ে আসছি। আমার কথা কিচ্ছু বলবি না। আগে দেখি তুই নিজের যোগ্যতায় কি করতে পারিস, পরে বাকি সব কিছু আমি দেখব। আচ্ছা ঠিক আছে। তবে আরেকটা কথা। কি? তোর চাকরি হবে এটা শিওর। যদি তোর চাকরি হয় তো দুজন মিলে একটা বাইক কিনবো, আর পরে দুজন একসাথে অফিস যাব। আচ্ছা তুই একটু চুপ কর তো, আগে দেখি কি হয়। কিছুক্ষণের ভেতরে অফিসের সামনে চলে গেলাম। রাধিকা আমাকে ডেকে ভেতরে গেল, শুধু বলল, সাবধান, কেউ কিছু বললে তুই আমার কথা বলবি না। আগে দেখ কি হয়, আমি তো আছি। রাধিকা এই কথা বলেই চলে গেল। আমি বাহিরে বসে আছি। আমার মতন অনেকেই বসে আছে এখানে। চাকরি হবে বলে আমি তেমন কোনো আশা করিনি, হয়তো হবে না। আমার পাশে বসা একটা ছেলে বলল, কি ভাই, ইন্টারভিউ দিতে আসছো? ছেলেটার কথা শুনে বললাম, ভাই। আমার নাম আবির, তোমার নাম? আমি লাদেন। তোমার ভিতরে কি কোনো মানুষ আছে? আমার বড় বোন আছে। আমার চাকরি আগে থেকেই ঠিক করা আছে, এখন শুধু এই একটু। বুঝেছি ভাই, আর বলতে হবে না। তবে আমাদের তো আর কোনো মানুষ নাই, দেখি কি হয়। নিজের উপর ভরসা রাখো, সব কিছুই হবে। এর ভেতরে আমার নাম ডাকা হলো। আমি সালাম দিয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে 4 জন লোক বসে আছে। আমাকে যা জিজ্ঞেস করা হলো তা আমি সব কিছুই বললাম। শেষে আমাকে বলল, আপনি বাইরে গিয়ে বসেন, আমরা পরে আপনাকে জানাবো। আমি ওনাদের কথা মতন বাইরে গিয়ে বসলাম। আমার মতন সবাই ইন্টারভিউ দিল। সব শেষে রেজাল্ট প্রকাশ করা হলো। আমার নাম ঘোষণা করা হয়েছে ঠিকই, তবে বলল আমাকে ম্যানেজারের সাথে দেখা করতে। বুঝলাম না, সবাইকে রেখে আমাকেই কেন ম্যানেজারের সাথে দেখা করতে বলল, কি জানি। আরে গিয়ে দেখা করি, দেখি কি বলে। সালাম দিয়ে ম্যানেজারের রুমে যেতেই আমাকে তিনি বসতে বললেন। আমি বসতেই ম্যানেজার বলল, এখানে যারা চাকরি করে তাদের ভিতরে কেউ না কেউ আছে, আর ওরা প্রতিজন চাকরি নিয়েছে ঠিকই, তবে আমার পকেটেও কিছু টাকা আসছে। কিন্তু তোমার চাকরি করতে হলে আমার পকেটে কিছু দিতে হবে, নইলে তো চাকরি পাবে না। বুঝলাম না স্যার। না বোঝার কি আছে, চাকরি করতে হলে 5-6 দিতে হবে। যদি পারো তো দিবে, নইলে চাকরি নট। আমি হাসি দিয়ে বললাম, স্যার আমার মেধা যেহেতু আছে, চাকরি এক জায়গায় না এক জায়গায় হবেই। তবে আমার টাকা দিয়ে চাকরি করতে হবে এটা কোনো কথা না। চাকরি করলাম না স্যার আপনার অফিসে, এতে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে বাবা, যেতে পারো তুমি। আঙ্কেল, আপনি কিন্তু কাজটা খুব খারাপ করলেন। আপনি যদি ওকে চাকরি না দিতে পারেন তাহলে আমি বাবাকে বলবো। আর আপনি কি জানেন না ও আমার ফ্রেন্ড হয়? ম্যানেজার বলল, কি বলো রাধিকা, ও তোমার ফ্রেন্ড? আমাকে আগে বলবে না? দেখলাম আপনি কি করেন। ম্যানেজার বলল, আরে মা বাদ দাও তো, তুমি একটু এখানে বসো, আমি সব কিছু দেখছি। এই কথা বলে ম্যানেজার আমার হাত থেকে কাগজপত্র নিয়ে বলল, দায়িত্ব পালন করতে তো পারবে? জি স্যার পারবো। তুমি রাধিকার ফ্রেন্ড, এই জন্য তোমাকে আমি বড় কিছু দিতে চাইছি, পারবে তো? জি বলেন দেখি। আজকে যারা নতুন জয়েন করেছে তাদের লিডার হবে তুমি, পারবে তো? জি পারবো স্যার। আমি ম্যানেজারের রুম থেকে বের হলাম। বের হতেই রাধিকা বলল, কি কেমন দিলাম দেখলি স্যার কি বললো?
তুই কিভাবে কি করলি? আর স্যার তোরে দেখে এভাবে? আরে আমার বাবা হেড অফিসে চাকরি করে ম্যানেজারের। আমার বাবার বেস্ট ফ্রেন্ড উনি, এই জন্য আমাকে কিছু বলে না। দেখলি না আজকে? সব কিছু বুঝলাম, কিন্তু তুই তাহলে এখানে থাকিস কেন? তুই তোর বাবার সাথে। বুঝছি তুই কি বলতে চাস, তবে আমাদের বাসা যে এখানে, এই জন্য আমি এখানে চাকরি করি। হঠাৎ করে আবির এসে আমার সাথে হাত মিলিয়ে বলল, আপনি তো মিয়া খুব ভালো খেলা দেখালেন, একেবারে আমাদের লিডার হয়ে গেলেন। কিভাবে কি? আমি হাসি দিয়ে বললাম, আমি কিচ্ছু জানি না, তবে হয়তো পরীক্ষা ভালো হয়েছে এর জন্য। আপনি মিয়া মিথ্যা কথা বলেন। আপনার না ভেতরে কেউ নেই? তাহলে উনি কে? হারে, ও আমার ফ্রেন্ড। আজকে এই চাকরির পেছনে ওর। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল। রাধিকার কথা শুনে আবির বলল, ঠিক আছে, তাহলে থাকেন আপনি, গেলাম আমি, আবার পরে দেখা হবে। এই কথা বলে আবির চলে গেল। আবির যেতেই রাধিকা বলল, ভালোই তো, নতুন নতুন বন্ধু হয়েছে। যেভাবে বললি মনে হচ্ছে আমি কোনো মেয়ের সাথে কথা বললাম। আচ্ছা হয়েছে, এখন বাসায় যা তুই, বিকেলে দেখা হয়েছে। আমি এখন বাসায় যাব, তুইও যাবি আমার সাথে? আমি যাব না, আমার অফিস আছে, জানিস না? না, আমি কিচ্ছু জানি না। কালকে থেকে আমার অফিস, তো আজকে সারাদিন আমি কি করব? এজন্য আজকে সারাদিন আমি তোর সাথেই ঘুরবো, এইটা জানি, নইলে সময় যাবে না। দেখ, আমার অনেক কাজ জমা পড়ে আছে, প্লিজ যা তুই, আমি আজকে যেতে পারবো না। বললেই হলো। তুই যাবি না মানে 100 বার যাবি। দেখ লাদেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই আয়, নইলে কিন্তু তোর মাথা ফাটাবো, এই বলে দিলাম। এই কথা বলে আমি অফিসের বাইরে চলে গেলাম। আর একটু পরে রাধিকা চলে আসলো। রাধিকাকে দেখে আমি হাসি দিয়ে বললাম, কি ম্যাডাম, আসলেন কেন? রাধিকা রেগে বলল, চুপ, কথা বললে এখন কিন্তু মাইর খাবি, এই বলে দিলাম। থাক, এই মেয়ের এখন মাথা গরম, বেশি কথা বললে সত্যি সত্যি পরে মারা শুরু করবে। হঠাৎ রাধিকা কাকে যেন কল করে আসতে বলল। আমি বললাম, কি রে, তুই কাকে আবার আসতে বললি? বান্ধবীদের আসতে বলছি, একা একা তো আর ভালো লাগবে না। না, ওদের বলবি না, তোর বান্ধবী এসে আমার সাথে ঝগড়া করবে। হাই, তুই রিক্সা থেকে নাম বলছি, নইলে খুব খারাপ হবে। আচ্ছা বাবা, এই যে চুপ করে বসলাম। আজকে সারাদিন রাধিকাকে আর ওর বান্ধবীদের নিয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতেই সারাদিন চলে গেল। সকালে রাধিকার আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসের কাজ এতটাও কঠিন লাগে না, সব কিছু আমাকে রাধিকা দেখিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে 1 মাস চলে গেল। এই 1 মাসে মোটামুটি অফিসের সবাই আমাকে ভালোই চিনে। বিশেষ করে আবিরের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আমার পাশে একজন ভাবি আছে, তার সাথে আমি হেব্বি মজা করি। তবে স্যার আমাকে ভালোই সুযোগ সুবিধা দেয়। এক, আমি রাধিকার বন্ধু, আরেক হলো আমি নতুন স্টাফদের লিডার। আজকে সকালে বসে বসে একটা ফাইল দেখছি, বেশি কাজ নেই আজকে হাতে। এর মাঝেই রাধিকা এসে বলল, লাদেন চল, আজকে কোথায় থেকে ঘুরে আসি। পারবো না বাবা, স্যার ছুটি দেবে না। সে ব্যবস্থা আমি করব, তুই যাবি কিনা বল। দেখ, হাতে কাজ আছে, যাব না আজকে আর। যাবি না মানে? তুই সব কিছু গুছিয়ে রাখ, আমি আসছি ছুটি নিয়ে। এই কথা বলে রাধিকা চলে গেল। মনে মনে বললাম, এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে। পাশ থেকে ভাবি বলল, কি ভাই, এখন আবার কোথায় যাবেন? ভাবির কথা শুনে হাসি দিয়ে বললাম, আমাদের কি আর যাওয়ার মতন জায়গা আছে? বউ নাই যে তার কাছে যাব। একটা বিয়ে করে নেন, তাহলেই তো হয়। আপনার মতন একজন ভাবি থাকতে আমাকে বিয়ে করতে বলেন? এটা তো বলতে পারেন, যখন বউ বউ ফিলিংস হবে তখন এই ভাবিকে নিয়ে যাবেন, তাহলেই হয়। আহা, শখ কত! তোমার ভাইকে কি বলবো? এই না হলে আপনি আমার ভাবি, ভালো কথা তো আর বলবেন না, শুধু আমাকে মারতে চান। ভাবির সাথে প্রেম করার কি এতই ইচ্ছে? এর ভিতরে রাধিকা এসে বলল, লাদেন চল। রাধিকা আমার হাত ধরে বের হবে, তখন আবির বলল, লাদেন কই যাস? আজকে সন্ধ্যায় তরে নিয়ে এক জায়গায় যাব বলে ভাবছিলাম। আমি শুধু বললাম, কল দিস আমাকে, আমি আসবো না, তবে যদি সম্ভব হয়। জান মিয়া, আমাদের কেউ একজন হবে এভাবে হাত ধরে নিয়ে যাওয়ার মতো, তখন শুধু আপনাকে দেখাবো আমি। অফিস থেকে বের হয়ে রাধিকাকে বললাম, তুই একটা কাজ করলি, মাত্র ভাবিকে পটাও বলে সবকিছু রেডি করেছি, আর তুই? হ্যাঁ, তুই নজর ঠিক রাখতে পারিস না?
ভাবির দিকে নজর দিস। তাতে তোর কি? আর ভাবিদের সাথে প্রেম করার একটা সুবিধা আছে যে উনি বিবাহিত, কেউ কিছু বলবে না প্রেম করলে। কুত্তা, চুপ কর বলছি। কেন বাবু, তোমার কি জলে? হ, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে তুমি প্রেম করবে আর আমায় জ্বালাবে। আচ্ছা বাদ দে, এখন চল তো, একটা রিক্সা ডাক দিলাম। রাধিকা বলল, আজকে পার্কে যাই, কি বলিস? তোর যেখানে ভালো লাগে চল, আমি কি তোরে না করছি বল? না করবি কেন? না করলে তোরে মেরেই ফেলবো না। এই কথা বলে রাধিকা একটা সিগারেট জ্বালিয়ে বলল, খাবি? তোরে কতবার বলছি রাস্তায় কোনো সিগারেট খাবি না তুই? আমার ভালো লাগে এই জন্য খাই আমি। তোর কোনো সমস্যা? দেখ, তুই আমার বান্ধবী, আমি থাকতে তোর কিচ্ছু হবে এটা আমি দেখতে পারবো না। তাহলে তুই খাস কেন? আমি তো মাঝে মাঝে খাই, আর আমি ছেলে মানুষ, খেলেও কিচ্ছু হবে না। দেখ, এত যুক্তি দেখাবি না কিন্তু। রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে বললাম, আমার সামনে খাবি না, নইলে খবর আছে, এই বলে দিলাম। রাধিকাকে নিয়ে পার্কের ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, হঠাৎ নজর গেল একটা মেয়ের উপর। মেয়েটাকে আমার কেন যেন চেনা চেনা লাগছে, তবে সন্দেহের কারণে এই মেয়েটাকে দেখতেও খুব ইচ্ছা হচ্ছে। মেয়েটাকে দেখতে সামনের দিকে হাঁটতে লাগলাম। পিছন থেকে রাধিকা বলল, হাই, আমাকে ফেলে কোথায় যাস? দাঁড়া বলছি। আমি আমার মতন সামনে যেতে লাগলাম, আর মেয়েটার সামনে এগিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। এটা আমার গার্লফ্রেন্ড মাহি, যাকে আমি এতটা ভালোবাসতাম, যার জন্য একসময় আমি সব কিছু করতে রাজি ছিলাম। আর আজকে সে কিনা একটা ছেলের হাত ধরে বসে আছে, এটা দেখে তো আমার কলিজা ফেটে যাচ্ছে। ও কিভাবে আমার সাথে এমন করতে পারলো? দাঁড়ানো অবস্থায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এতদিন পর কাছের মানুষটাকে দেখলাম, তা আবার কোনো একটা ছেলের হাত ধরে আছে। হঠাৎ করে মাহি উপরে তাকিয়ে দেখে যে আমি, আর ও তো আমাকে দেখে মাথা নিচু করে দিল। হয়তো আমাকে এখানে দেখতে চায়নি, ও চায়নি আমি ওর পিছু ঘুরি। রাধিকা আমার কাছে এসে বসে বলল, কি হলো লাদেন তোর? হঠাৎ করে এভাবে কান্না করছিস কেন? আমি আর কিছু বললাম না, চোখের পানি মুছে পার্ক থেকে বের হতে লাগলাম। পার্ক থেকে বের হওয়ার আগে আরেকবার পেছনে তাকালাম। তাকিয়ে দেখি মাহি এখনও ছেলেটার হাত ধরে আছে। এখানে থাকলে আমি এসব সহ্য করতে পারবো না, এজন্য রিকশায় উঠে গেলাম। আমার পাশে রাধিকা বসে বলল, কি হয়েছে লাদেন তোর? আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। রাধিকা আবার বলল, এটা কি সেই মেয়ে যার কারণে তুই বাড়ি ছাড়া? এইটা আমার সেই গার্লফ্রেন্ডই ছিল। কিন্তু ও তো একটা ছেলের হাত। তোরে বলতে বলেছি, আমি কি চোখ নাই? আমার কি চোখ নাই যে আমি দেখি নেই? রাধিকা আমার হাত ধরে বলল, তার মানে এখনো ওর জন্য ভালোবাসা আছে তোর মনে? ভালোবাসা আছে না ছাই, এটাকে ভালোবাসা বলে না। ওদের মতন কিছু নষ্ট মেয়েদের জন্য কষ্ট পাই আমরা, ওর জন্য এখন শুধু ঘৃণা জমানো আছে আমার মনে। আমি কি ওকে কম ভালোবাসতাম বল? রাধিকা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, প্লিজ তুই কান্না করিস না। তুই না বললি ওকে তুই ঘৃণা করিস? কিভাবে ও আমার সাথে এটা করতে পারলো বল? আমি তোর কিচ্ছু করিনি, শুধু একটু জড়িয়ে ধরেছিলাম। আমি তোর সাথে আর কথাই বলবো না যদি এই মেয়ের কথা আর একবারও বলিস। দেখ মাহি, আমার নাম রাধিকা, মাহিনা। বুঝেছি, তোর তো ওরে আবার লাগবে। চল ওই ছেলের কাছে আবার যাই, গিয়ে অনুরোধ করে বলি আমার বন্ধুর গার্লফ্রেন্ডও, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। চল যাই। রাধিকা তুই চুপ কর, ওর কথা বলবি না। আমি বলছি না ওর কথা বলবি না, নইলে তোর মন খারাপ হবে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না। এরপরে তুই রাগ করিস না। সত্যিই তো বলবি না? এমনকি চিন্তাও করবি না এই মেয়ের কথা? আচ্ছা বাবা ঠিক আছে। এখন শোন, একটা গোপন কথা বলি তোকে। বল শুনি। 1-2 দিনের ভিতরে আমাদের অফিসে নতুন বস আসবে, সাবধান থাকবি সব সময়। এখন আবার নতুন বস কেন? আমি কি জানি, আমাকে ম্যানেজার আঙ্কেল বললো। কাউকে বলি না এখনো পর্যন্ত, শুধু তোকেই বললাম। আচ্ছা বাবা ঠিক আছে। মন ভালো হয়েছে? কিছুটা। লাদেন, এখন কিন্তু আমি এই যে বাদ দিলাম ওই মেয়ের কথা, যা। এই না হলে তুই আমার বন্ধু? রাধিকার সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম।
বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। এমনিতেই আজকে মনটা খুব খারাপ মাহির কথা মনে হয়ে। ও কিভাবে পারলো আমাকে রেখে অন্য ছেলের সাথে ঘুরতে? আমাকে একদিনও পর্যন্ত বলেনি যে ওকে নিয়ে ঘুরতে যেতে। আর ও এই শহরে এলো কিভাবে? ছাদে গিয়ে দাঁড়াতেই ফোনে একটা মেসেজ আসলো, আর মেসেজ অন করে দেখি এই মাসের বেতন আসলো। এই মাসের বেতন দেখে আমি অনেকটা মুচকি হাসি দিলাম। তাহলে এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এখন যদি আমার বাবা মা আমার কাছে থাকতো তাহলে কতটাই না খুশি হতেন ওনারা। কিন্তু আজকে সাধারণ একটা মিথ্যা অপবাদে আমি গ্রাম ছাড়া হয়েছি। ভাবতেই অবাক লাগে। কি হলো পরবর্তীতে আমার সাথে জানতে হলে চোখ রাখতে হবে।